আসসালামু আলাইকুম। মেডিকেল ভর্তিচ্ছ শিক্ষার্থীরা, তোমাদের মেডিকেলের জন্য আমরা অসমিয়াম থেকে নতুন একটা সিরিজ কিন্তু শুরু করতে যাচ্ছি এবং যেটা আমি আজকে থেকেই রেকর্ড করা শুরু করলাম। প্রত্যেকটা সাবজেক্টের জন্য এই সিরিজটা দেওয়া হবে এবং সিরিজটার নাম মোটামুটি অনেকেই হয়তোবা জানো। এর আগে আমরা 2 দিন আগে একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া ছিল। সো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের মেডিকেলের নতুন সিরিজ মেডিকেল সুপার শর্ট, এবং এটা হচ্ছে আমাদের কি সিজন 1। ঠিক আছে, তো সিজন 1-এ হচ্ছে আমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স অ্যান্ড ইংলিশ এই 4টা সাবজেক্টের জন্য আমরা প্রিভিয়াস 15 ইয়ার্সের কোয়েশ্চেন অ্যানালাইসিস করব। তো আজকে হচ্ছে আমাদের এপিসোড 1 বলতে পারো, বা আমাদের লেকচার নাম্বার 1। সো আমরা লেকচার 1-এ হচ্ছে দেখব কোষ ও এর গঠন চ্যাপ্টারে। কোষ ও এর গঠন চ্যাপ্টারের আমরা বিগত 15 বছরের প্রশ্ন ইনশাআল্লাহ আমরা অ্যানালাইসিস করব, এবং এমনভাবে অ্যানালাইসিস করব যেটা অনেকটাই তোমাদের কাছে একটু নতুন লাগবে। কেন নতুন লাগবে? তোমরা একটু জাস্ট ক্লাসটা করো, 10-15 মিনিট একটু ক্লাস করো, তাহলে বুঝতে পারবা যে আমরা অ্যানালাইসিসটা আসলে কেমন হয়। ঠিক আছে, তাহলে চলো আমরা লেকচারে প্রবেশ করি। দেখো, তো শুরুতেই আমরা একটা অধ্যায় অ্যানালাইসিস দিয়ে রাখছি এখানে, অর্থাৎ মেডিকেলে প্রতি বছর এই চ্যাপ্টার থেকে কিরকম করে কোশ্চেন আসছে। সো একটু যদি আমরা খেয়াল করে দেখি, দেখো লাস্ট ইয়ার্স মানে হচ্ছে তোমার কি 2024-25 সেশনে এখান থেকে 3টা কোশ্চেন চলে আসছে। ভালোই কোশ্চেন, কিন্তু তার মানে মেডিকেলে বায়োলজি 30টা কোশ্চেনের 3টা কোশ্চেনই কিন্তু এই চ্যাপ্টার থেকে আসছে। দেন হচ্ছে তোমার কি 23-24-এও সিমিলারলি 3টা, 22-23-এ একটু কম আসছিল একটা, 21-22-এ 2টা, 20-21-এ আবার 4টা। ওকে, তারপর দেখো 19-20-এর ক্ষেত্রে তোমার 2টা, 18-19 2টা, 17-18 একটা, 16-17 3টা, 15-16 একটা, 14-15 তো 0 আসেই নাই, 13-14 4টা, 3টা। তাহলে তুমি ধরে নিতে পারো তোমার সেশনে মানে 25-26 সেশনেও এই চ্যাপ্টার থেকে 2 থেকে 3টা কোশ্চেন তুমি কমন পাবা অ্যাপ্রক্সিমেটলি। ঠিক আছে, 4টাও পাইতে পারো, একটা সম্ভাবনা কম, 2 থেকে 3টা কোশ্চেন ইনশাআল্লাহ এই চ্যাপ্টার থেকে কমন পাবা। সো আশা করি অ্যানালাইসিসটা তোমাদের কাজে লাগবে। ওকে, তারপর চলো আমাদের মেইন পড়ায় চলে। আমরা কোশ্চেন 1 দিয়ে শুরু করি। দেখো কি বলা আছে এখানে, কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরিতে সহায়তা করে কোনটি? আমরা জানি যখন কোষ বিভাজনটা ঘটে, যখন হচ্ছে একটা কোষ বিভাজন ঘটে, ধরো এটা হচ্ছে কি একটা কোষ বিভাজন হইলো, তো এই কোষটার মধ্যে এইখানে একটা নিউক্লিয়াস আছে, এখানে একটা নিউক্লিয়াস আছে, তো এটাকে কি বলা হচ্ছে? বহু নিউক্লিয়াস দশা বলা হচ্ছে। সো এখন যেটা লাগবে আমার, এখন লাগবে হচ্ছে কি আমার এই দুইটার মাঝে একটা কি প্লেট তৈরি করে দুইটা কোষ মানে দুইটা নিউক্লিয়াসকে আলাদা করে দিতে হবে, অর্থাৎ দুটো অপত্য কোষ তৈরি করা লাগবে। এই যে একটা কোষ প্লেট তৈরি হয়েছে, এই কোষ প্লেটটা মূলত হচ্ছে তোমার কি গলগি বডি, তো তোমরা চেনো তাই না? এই কোষ প্লেট তৈরি হচ্ছে তোমার মনে রাখবা গলগি বডি। তো গলগি বডি থেকে নিঃসৃত হচ্ছে তোমার কি ভেসিকল, গলগি বডি থেকে আসে হচ্ছে তোমার কি ভেসিকল। ঠিক আছে, কি আসতেছে? এই ভেসিকল, এবং এই ভেসিকল গুলা সুন্দর করে এইভাবে সারণী তৈরি করে। ঠিক আছে, আবার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকেও কিন্তু এরা আসে, তবে গলগি বডি থেকে মেইনলি আসে। এরা কি করে? এরকম একটা প্লেট তৈরি করে। এরা মূলত কি তৈরি করতেছে? কোষ প্লেট তৈরি করে। এবং মনে রাখবা এই যে তোমার কোষ প্লেটটা আছে না, এইটা পরবর্তীতে এটা কিসে পরিণত হয় তোমরা বলতে পারো? এটা হচ্ছে পরবর্তীতে এটা কোষ প্রাচীরে পরিণত হয়। পরবর্তীতে এটা কিসে পরিণত হচ্ছে? কোষ প্রাচীরে পরিণত হচ্ছে। বুঝাইতে পেরেছি আমি? আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারতেছি? আমাদের প্রথম কোশ্চেন অ্যান্সার কি, যে কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরিতে সহায়তা করা হচ্ছে তোমার কি গলগি বডি সহায়তা করে। আর লাইসোজোম জিনিসটা কি? লাইসোজোম জিনিসটা হচ্ছে তোমার কি মূলত আত্মঘাতী থলিকা। আমরা একটু দেখে নিই, হ্যাঁ, আত্মঘাতী থলিকা। ঠিক আছে, বা এটা কি করে? অটোফ্যাগি করে। এটা কি করে? আমরা মনে রাখবো হচ্ছে তোমার কি অটোফ্যাগি করে। ওকে, রাইবোজোম কি করে? রাইবোজোম হচ্ছে তোমার কি সার্বজনীন অঙ্গাণু। ঠিক আছে, সার্বজনীন অঙ্গাণু। এটা কি করে? প্রোটিন সংশ্লেষণ করে। এটা প্রোটিন সংশ্লেষণ করে। ওকে, আচ্ছা, আর মাইক্রোটিউবুল জিনিসটা কি? এটা একটু মনে রাখবা। এটা মূলত কি স্পিন্ডল তন্তু ছিল না তোমরা প্রোমেটাফেজ দশায় কোষ বিভাজনের যে স্পিন্ডল ফাইবারটা তৈরি হবে, এটা কি করে? স্পিন্ডল ফাইবার তৈরি করে। এটা স্পিন্ডল ফাইবার তৈরিতে সহায়তা করতেছে, স্পিন্ডল ফাইবার তৈরিতে সহায়তা করে। সো আমরা মোটামুটি শিখে ফেলছি এমবিবিএস 24-25 সেশনের কোয়েশ্চেন, যে কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরিতে সাহায্য করতেছে কোনটি। এখন দেখো, যদি কোষ প্লেটটা না থাকতো তখন আমরা এটাকে কি বলতাম বলতো দেখি? আমরা বলতাম কি বহু নিউক্লিয়াস দশা। এবং বহু নিউক্লিয়াস দশা দেখা যায় এরকম একটা এক্সাম্পল যদি আসে, যেমন মুক্ত নিউক্লিয়ার বিভাজনের একটা এক্সাম্পল বলো, তখন আসে কি ডাবের পানি। এখন দেখো, যদি উদ্ভিদ কোষে বহু নিউক্লিয়াস দশা দেখা যায় তখন সেটাকে বলা হয় কি সিনোসাইটিক, আর প্রাণী কোষে যখন দেখা যায় তখন সেটাকে বলা হয় কি প্লাজমোডিয়াম। এই জিনিসগুলো একটু মনে রাখো। নেক্সট কোয়েশ্চেন চলো। ক্রেবস চক্র কোথায় সংঘটিত হয়? মনে রাখবা সালোক সংশ্লেষণের যে চক্রগুলো আছে তার মধ্যে গ্লাইকোলাইসিসটা শুধুমাত্র হচ্ছে তোমার কি সাইটোপ্লাজমে, শুধুমাত্র গ্লাইকোলাইসিসটা হচ্ছে তোমার কি সাইটোপ্লাজমে।
এরপরে মনে রাখবা ক্রেবস চক্র, ক্রেবস চক্র, ঠিক আছে। ক্রেবস চক্র কি কোথায় হচ্ছে বলো তো দেখি? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। কোথায় হচ্ছে? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়ার কোথায়? ম্যাট্রিক্সে, মাতৃকায়। এরপর আসো এই মাইটোকন্ড্রিয়াতে, এই মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে, কি মেমব্রেনে? ইনার মেমব্রেনে, ইনার মেমব্রেনে, ঠিক আছে, বা অন্ত মেমব্রেনে। মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে হচ্ছে কি জানো? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তাহলে বুঝাইতে পারছি? এটা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া। ওকে, এখন দেখো এই ক্রেবস চক্র থেকে মনে রাখবা, এই ক্রেবস চক্র থেকে টোটাল কতগুলো এটিপি তৈরি হচ্ছে? 24 এটিপি তৈরি হয়, 24 এটিপি তৈরি হয়। এই জন্য মূলত মাইটোকন্ড্রিয়াকে বলা হচ্ছে কি? কোষের পাওয়ার হাউস বলা হচ্ছে। বুঝাইতে পেরেছি? কোষের পাওয়ার হাউস বলা হচ্ছে। ওকে, এই জন্য মাইটোকন্ড্রিয়াতে একটা জিনিস থাকে, সেটার নাম হচ্ছে কি? তোমার এটিপি সিনথেসিস থাকে। কারণ মাইটোকন্ড্রিয়াতে মূলত কি এটিপি সিনথেসিসটা করা হয়। অনেক সময় প্রশ্ন আসতে পারে যে মাইটোকন্ড্রিয়ার অংশ কোনগুলা? অক্সিজোম, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার কি ম্যাট্রিক্স থাকবে, এটিপি সিনথেসিস থাকতে পারে, ক্রিস্টি থাকতে পারে। এই জিনিসগুলো হচ্ছে কি মাইটোকন্ড্রিয়ার অংশ থাকে। মাইটোকন্ড্রিয়া একটা কোষের কত ভাগ দখল করে? মনে রাখবা একটা কোষের, মাইটোকন্ড্রিয়া হচ্ছে কি একটা কোষের 20% দখল করে রাখবে, ঠিক আছে। একটা কোষের 20% দখল করে রাখবে। এখানে 100 প্রকারের মতো কি এনজাইম প্লাস কোএনজাইম থাকবে। এই জিনিসগুলো মূলত আসে। এটা হচ্ছে কি এমবিবিএস 24-25 সেশনের কোশ্চেন। ওকে, আশা করি তোমাদেরকে মোটামুটি ইনফো দিতে পারলাম। কোনটি পিউরিন ব্যাস? আচ্ছা দেখো, আমাদের ডিএনএ আরএনএ বা নিউক্লিক অ্যাসিড গঠনের ক্ষেত্রে আমরা দুই ধরনের ব্যাস মূলত পাই। একটা হচ্ছে কি পিউরিন, একটা হচ্ছে পিউরিন। আমরা জাস্ট এদের পার্থক্যটা দেখলে বুঝতে পারবো। আর একটা হচ্ছে তোমার কি পাইরিমিডিন। এক মিনিট, ফোনে অ্যালার্ম দেওয়া তো, অ্যালার্ম বাজতেছে। ওকে, একটা হচ্ছে পিউরিন, আরেকটা হচ্ছে তোমার কি পাইরিমিডিন। ওকে, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে তোমার কি পাইরিমিডিন। দুইটার মধ্যে আমরা জাস্ট পার্থক্যটা যদি দেখতে পারি ভালো করে, তাহলে আমাদের হয়ে যাবে। পিউরিন, মনে রাখবা পিউরিন এর মধ্যে থাকবে হচ্ছে কি ডাবল রিং। কি রিং? এইটা তো হচ্ছে তোমার কি ডাবল রিং। ওকে, আর পাইরিমিডিনে হচ্ছে তোমার কি সিঙ্গেল রিং। ওকে, সিঙ্গেল রিং থাকবে। এখন পিউরিন কে কে মনে রাখবা? পিউরিন হচ্ছে তোমার মূলত অ্যাডেনিন এবং হচ্ছে তোমার কি গুয়ানিন। কে কে মনে রাখবো আমরা? অ্যাডেনিন এবং গুয়ানিন, এজি। অ্যাডেনিন এবং হচ্ছে তোমার কি গুয়ানিন, ঠিক আছে। আর সিঙ্গেল রিং এ বা তোমার পাইরিমিডিনে কে আছে? সিটিও, ঠিক আছে, সাইটোসিন, তারপর থায়ামিন, তারপর ইউরাসিল। ওকে, এরা। এখন মনে রাখবা সাইটোসিন জিনিসটা কোথায় থাকে বলো তো? সাইটোসিন হচ্ছে তোমার কি ডিএনএ তে থাকবে। ওকে, আর ইউরাসিল জিনিসটা যেটা, এটা হচ্ছে তোমার কি আরএনএ তে থাকবে। ক্লিয়ার? সাইটোসিন থাকবে ডিএনএ তে এবং ইউরাসিল জিনিসটা থাকবে কোথায়? আরএনএ তে। তো এখন বলো কোনটি পিউরিন বেস? তাহলে অ্যাডেনিন গুয়ানিন, অ্যাডেনিন গুয়ানিন, অ্যাডেনিন গুয়ানিন, এই যে হচ্ছে অ্যাডেনিন হচ্ছে পিউরিন বেস। এটা মেডিকেল 24-25, মেডিকেল 24-25-এ টোটাল এই তিনটা প্রশ্নই মূলত এখান থেকে কিন্তু আসছিল। এখন দেখো এখানে যখন বন্ডগুলো গঠন করবে, হাইড্রোজেন বন্ডগুলা, আমরা জানি কি এই বেসগুলো কি করে হাইড্রোজেন বন্ড গঠন করে, তখন আমার আসলে কি ঘটবে? তো এটার জন্য আমি একটু একটা পেজ নিচ্ছি, তোমাদেরকে আমি একটু ডাবল হেলিক্স মডেলটা যেটা আছে এটার মধ্যে দেখাই। তাহলে দেখো এখানে মূলত কি অ্যাডেনিন এবং থায়ামিনের মধ্যে কি বন্ড গঠন করবে, ঠিক আছে। গুয়ানিন এবং হচ্ছে কি সাইটোসিনের মধ্যে এরকম বন্ড গঠন করবে। একটা যদি আমরা আঁকতে যাই, দেখো আমি ফুল ইনফরমেশনটা কিন্তু দিয়ে দিই তোমাদের। ধরো এটা একটা ডিএনএ, একটা ডিএনএ যদি আঁকতে যাই আমরা, এইখানে টোটাল এই যে তোমার আছে তোমার আমরা যদি বলি কি বেস, টোটাল বেস থাকবে হচ্ছে কয়টা জানো? 10 জোড়া মনোনিউক্লিওটাইড থাকবে। কয় জোড়া? 10 জোড়া। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। তাহলে প্রতি ঘূর্ণনে কয় জোড়া মনোনিউক্লিওটাইড? আমরা একটু ইনফর্মগুলো লিখি। ভাইয়া ক্লাসটা নর্মাল কোয়েশ্চেন অ্যানালাইসিসের মতো না, একটু ডিটেইলসে পড়াচ্ছি যাতে করে এখান থেকে তোমরা 100% কমন পাও, ঠিক আছে। তাহলে ধরো এখান থেকে আমরা পড়বো কি যে তোমার প্রতি ঘূর্ণনে 10 জোড়া মনোনিউক্লিওটাইড,
10 জোড়া মনো নিউক্লিওটাইড। এখন তুমি চিন্তা করো তো, তার মধ্যে এটি থাকবে 5 জোড়া, জিসি থাকবে 5 জোড়া। তার মানে কি এটি যদি 5 জোড়া থাকে তাহলে আবার কত হচ্ছে 5 দোকানে 10, আর জিসি যদি তোমার 5 জোড়া থাকে তাহলে কত 3 5 15। তাহলে টোটাল হাইড্রোজেন বন্ড কয়টা থাকবে প্রতিটি ঘূর্ণনে? মনে রাখো প্রতিটি ঘূর্ণনে হাইড্রোজেন বন্ড কয়টা থাকতেছে বলো? 25টি। ঠিক আছে। আচ্ছা, এখন চিন্তা করো যে প্রতিটা ঘূর্ণনের দৈর্ঘ্য কতটুকু। দেখো এই কোশ্চেন আসে, অনেক আসে এগুলা ভাই। প্রতিটি ঘূর্ণনের দৈর্ঘ্য কতটুকু? দৈর্ঘ্যটা আমি কোত্থেকে চিন্তা করবো? দেখো আমি যদি এখান থেকে চিন্তা করি যে এই পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত, হ্যাঁ, এইটুক যে জায়গাটা দৈর্ঘ্য আছে, এইটুক জায়গার দৈর্ঘ্য, এটা হচ্ছে তোমার কি জানো? তোমার মনে রাখবা হচ্ছে এটা, সরি, 34 অ্যাংস্ট্রম। কত অ্যাংস্ট্রম? এটা হচ্ছে কি 34 অ্যাংস্ট্রম। ঠিক আছে। তাহলে দেখো প্রতিটি ঘূর্ণনের দূরত্ব কত? 34 অ্যাংস্ট্রম। এখন ধরো প্রতি মানে এক একটা মনোনিউক্লিওটাইডের মধ্যবর্তী দূরত্ব কত? তাহলে মনে রাখবা এক একটা মনোনিউক্লিওটাইডের মধ্যবর্তী দূরত্ব কত? 3.4 অ্যাংস্ট্রম। তারপর আসো ব্যাস, যদি এদের মধ্যে ব্যাসটা জানতে চাই তাহলে ব্যাস কতটুকু? 20 অ্যাংস্ট্রম। ন্যানোমিটারে গেলে মনে রাখবা প্রতি 10 অ্যাংস্ট্রম, মনে রাখবা প্রতি 10 অ্যাংস্ট্রম সমান কি 1 ন্যানোমিটার। এটা একটু মনে রাখো, হ্যাঁ, প্রতি 10 অ্যাংস্ট্রম সমান হচ্ছে কি 1 ন্যানোমিটার। আদারওয়াইজ তোমরা কিন্তু অনেক সময় ন্যানোমিটারে দিয়ে দিই, অনেক সময় হচ্ছে ন্যানোমিটারে দিয়ে দিই প্রতি 10 অ্যাংস্ট্রম। তার মানে কি এখানে ব্যাসের ক্ষেত্রে 20 অ্যাংস্ট্রম হয়েছে না? তার মানে এখানে কি হতে পারে? 2 ন্যানোমিটার হইতে পারে। ওকে, আমি আশা করি তোমাদেরকে এটা বুঝাইতে পারছি। এই জিনিসগুলো খুবই আসে। ঠিক আছে, নেক্সট চলো। কোয়েশ্চেন নাম্বার 4 কোথায় আসছে? এটা মেডিকেল 23-24 আসছে। দেখো প্রাণীকোষ বিষয়ে কোনটি সঠিক? প্রাণীকোষ বিষয়ে কোনটি সঠিক? দেখো সো আমরা যদি এখানে প্রাণীকোষ বিষয়ে সঠিক জিনিসটা দেখতে চাই, প্রথম কোয়েশ্চন অপশনটা দেখো, কোষে সেন্ট্রোজোম থাকে। তাহলে আমরা জানি কি প্রাণীকোষে অবশ্যই সেন্ট্রোজোম থাকবে। সাইটোপ্লাজমে প্লাস্টিড থাকে? কখনোই না। প্লাস্টিড যদি থাকতো তাহলে প্রাণী তার নিজের খাদ্য নিজে তৈরি করতে পারতো। ইটস ইম্পসিবল। সঞ্চিত খাদ্য শ্বেতসার? নেভার। সঞ্চিত খাদ্য হচ্ছে তোমার কি গ্লাইকোজেন। এটা হবে না, বরং হচ্ছে কি এখানে সঞ্চিত খাদ্য হচ্ছে তোমার কি গ্লাইকোজেন। ওকে, কোষ কেন্দ্রে বড় কোষ গহ্বর থাকে? কোষ গহ্বর থাকে না। কোষ গহ্বর কি থাকে না? কেন থাকে না? কারণ হচ্ছে তোমার কি এখানে মনে রাখবা, কারণ হচ্ছে প্রাণী কোষে কি নেই? কারণ প্রাণী কোষে কোষ প্রাচীর নেই। মনে রাখবা কোষ গহ্বর থাকার একটা প্রধান রিজন হচ্ছে কি, তোমার যখন একটা কোষের কোষ প্রাচীর থাকবে তখন কি এই কোষ প্রাচীরটা কিন্তু খুবই শক্তিশালী। এটা কি করবে? এটা ভিতরের দিকে একটা সাইটোপ্লাজমে প্রেসার দিবে, এবং এই প্রেসারটাকে প্রশমিত করার জন্য মূলত হচ্ছে কি একটা কোষ গহ্বর থাকা দরকার। বাট প্রাণী কোষে তো ভাই কোষ গহ্বর নাই। আর একটা কাজ করে কোষ গহ্বর, সেটা হচ্ছে কি অনেক ধরনের তোমার খাদ্য, মানে যেমন ধরো উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্ন খাদ্য বা পানি কি করে সে সঞ্চয় করে রাখে। বাট প্রাণী কোষের জন্য সেটা সঞ্চয় করার প্রয়োজন নাই। প্রাণী কি করে ইনস্ট্যান্ট খাদ্য পাচ্ছে, দ্যাটস ওয়াই সঞ্চয়িত করার প্রয়োজন নেই। প্রাণীর সঞ্চয়টা কিন্তু এটা গ্লাইকোলাইসিস যকৃত হচ্ছে নরমালি এজ ইউজুয়ালি। আচ্ছা, এরপর দেখো সাইটোপ্লাজম প্লাস্টিক থাকে না? প্লাস্টিক থাকে না? থাকে না। প্লাস্টিক যদি থাকতোই তাহলে তো নিজের খাদ্য নিজে তৈরি করতো। এখন আসো নেক্সট যে অপশনটা ছিল সেটা কি, কোষে সেন্ট্রোজোম থাকে। এখন কথা হচ্ছে ভাইয়া এই সেন্ট্রোজোম জিনিসটা কি আসলে? মনে রাখবা এই সেন্ট্রোজোম জিনিসটাকে আমি একটু তোমাদেরকে বুঝাই দিই, সেন্ট্রোজোমটা একটু বোঝা থাকা দরকার। এইটা হচ্ছে কি এটা হচ্ছে কি নিউক্লিয়াসের পাশে। এটা মূলত হচ্ছে কি ভাইয়া মনে রাখবা, এটা হচ্ছে কি মূলত নিউক্লিয়াসের পাশে। সরি, এটা হচ্ছে নিউক্লিয়াসের পাশে। তো নিউক্লিয়াসের পাশে এরকম একটা সেন্ট্রিওল, এরকম আর একটা সেন্ট্রিওল। ঠিক আছে, ধরো এরকম সেন্ট্রিওল থাকবে দুইটা, এরকম দুইটা সেন্ট্রিওল থাকবে। ঠিক আছে, তাহলে মনে রাখবা যখন দুটি সেন্ট্রিওল মিলে কি করতেছে, এই পুরাটাকে কি বলতেছে? একটা সেন্ট্রোজোম, তোমার সেন্ট্রোজোম বলতেছে। তাহলে এই পুরাটা হচ্ছে তোমার কি মূলত সেন্ট্রোজোম, যেটা হইছে কি দিয়ে? দুইটি সেন্ট্রিওল দিয়ে হইছে, এটা দুইটি সেন্ট্রিওল দিয়ে গঠন হয়েছে। তাহলে মানে কি এগুলো হচ্ছে তোমার কি মূলত সেন্ট্রিওল। এরপর আসো এইখানে যে তোমার কি কেন্দ্রের মধ্যে কি তোমার তরল পদার্থ আছে না? তরল পদার্থ আছে। মনে রাখবা যদি তোমার তরল পদার্থ যেটা থাকে কোন একটা অঙ্গাণুর মধ্যে, সেটা যদি তোমার জেলির মতো হয় তাহলে সেটার মধ্যে কি থাকবে? গ্লিয়া থাকবে। যদি তোমার নরমালি লিকুইড, একদম পাতলা লিকুইড হয় তখন সেটার মধ্যে প্লাজম থাকবে। আর এটাকে মূলত কি আমরা বলতে পারি কি সেন্ট্রোস্ফিয়ার বলতে পারি, সেন্ট্রোস্ফিয়ার। ঠিক আছে,
সেন্ট্রোস্ফিয়ার বলতে পারি। ওকে, এটাকে কি বলতে পারি আমরা? সেন্ট্রোস্ফিয়ার বলতে পারি। এখন দেখো এই সেন্ট্রোজোমের কাজ কি? দেখো এই সেন্ট্রোজোমের কাজ, এটার কাজ হচ্ছে মূলত স্পিন্ডল ফাইবার তৈরি করবে। কি তৈরি করবে? এটা মূলত স্পিন্ডল ফাইবার তৈরি করে। এটা মূলত কি করে ভাইয়া? স্পিন্ডল ফাইবার তৈরি করতেছে। বুঝাইতে পারছি? আরেকটা কনসেপ্ট তোমরা পাবা এখানে, ডিপ্লোজোম। সেন্ট্রোজোম এবং ডিপ্লোজোমের মধ্যে একটা কনসেপ্ট পাবা। ডিপ্লোজোমের সেমই, মানে হচ্ছে তোমার কি ডিপ্লোজোমের ক্ষেত্রেও এই দুইটা সেন্ট্রিওলই থাকবে। মানে যখন সেন্ট্রোজোম এবং ডিপ্লোজোমের পড়বা তখন হচ্ছে কি ডিপ্লোজোমের কি থাকবে? দুইটা সেন্ট্রিওল থাকবে, বাট ওইটার সাইডে, ওইটার সেন্ট্রিওলের সাইডে তোমার কিছু হচ্ছে তোমার কি মাতৃকা থাকে, প্রোটিন জাতীয় কিছু প্রোটিন জাতীয় অংশ থাকে, বুঝছো? তো ওই জন্য এটাকে বলা হচ্ছে ডিপ্লোজোম। ডিপ্লোজোমে কয়টা সেন্ট্রিওল থাকবে? দুইটা সেন্ট্রিওল থাকবে। এটা আমি একটু লিখে দিই। আমি চাই যা পড়াবো, যে টপিকটা আমার সামনে আছে সেটা থেকে কোশ্চেন আসতে যাতে তোমরা মিস না হয়। তাহলে মনে রাখবা আরেকটা বিষয় জানতে হবে তোমাদের, সেটা হচ্ছে আর ডিপ্লোজোমটা মূলত কি একটা কোষ বিভাজনের আগে আগে ঘটে আসে। একটা কোষ বিভাজনের আগে আগে সাধারণত কি ডিপ্লোজোমটাকে আমরা পেয়ে থাকি। ওকে, তারপর চলো আমাদের নেক্সট কোয়েশ্চেন। সেন্ট্রোমিয়ার বিষয়ে কোনটি সঠিক? সেন্ট্রোমিয়ার বিষয়ে কোনটি সঠিক? দেখো আমাদের কি বলছে সেন্ট্রোমিয়ার বিষয়ে কোনটি সঠিক। দেখো প্রথমে দেখো সেন্ট্রোমিয়ার জিনিসটা কি, সেন্ট্রোমিয়ার জিনিসটা এক্স্যাক্টলি কি সেটা আমাদের দেখতে হবে। ধরো এটা হয় না, সুন্দর হয় না। ওকে, এই যে এইটা কি হচ্ছে? ক্রোমোজোম, তাই না? তাহলে এই ক্রোমোজোমের মাঝে যে একটা পার্ট আছে, ক্রোমোজোমের মাঝে যে একটা অংশ আছে, এইটাকে বলা হচ্ছে তোমার কি সেন্ট্রোমিয়ার বলা হচ্ছে। এইটাই মূলত কি সেন্ট্রোমিয়ার। ঠিক আছে, এইটাই মূলত সেন্ট্রোমিয়ার। তাহলে দেখো শুধুমাত্র প্রাণী কোষে থাকে না, এটা উদ্ভিদ কোষও থাকবে। প্রাণী প্লাস উদ্ভিদ দুইটাতেই থাকবে, প্লাস উদ্ভিদ দুইটাতেই থাকবে। এটা হবে না। মাকুতন্ত্রর সাথে ক্রোমোজোমকে সংযুক্ত করতেছে। এখন মাকুতন্তু বলতে কি বোঝাচ্ছে? মাকুতন্তু জিনিসটা হচ্ছে তোমার, মনে রাখবা মাকুতন্তু জিনিসটা হচ্ছে তোমার, এটা যদি তোমার একটা কোষ হয় তাহলে মনে রাখবা তোমরা যে স্পিন্ডল ফাইবার গুলোতে তোমরা চিনো, এই যে স্পিন্ডল ফাইবার, এই যে স্পিন্ডল ফাইবার। ঠিক আছে, তো এই স্পিন্ডল ফাইবার গুলোতে তোমার কি করে সেন্ট্রোমিয়ার কি করে? তার ক্রোমোজোমটাকে কি করে যুক্ত করতেছে এরকম ভাবে। ঠিক আছে, এরকম ভাবে যুক্ত করতেছে। ঠিক আছে, এরকম ভাবে যুক্ত করতেছে। ধরো এখানে যদি আমি আরেকটা ক্রোমোজোম দেই, এখানে যদি আমি আরেকটা ক্রোমোজোম দেই, এরকম। তার মানে কি এটা মেইন কাজটা কি করতেছে? এখানে তোমার মাকুতন্তুর সাথে মানে স্পিন্ডল ফাইবারের সাথে ক্রোমোজোমকে সংযুক্ত করতেছে। দ্যাটস ইট। আরএনএ প্রোটিন দিয়ে তৈরি হয় না, এখানে হবে হচ্ছে তোমার কি ডিএনএ প্লাস প্রোটিন, ডিএনএ প্লাস প্রোটিন দিয়ে তৈরি হবে এটা। ঠিক আছে, এরপর সেন্ট্রিওল থাকে, এরপর ঠিক সেন্ট্রিওল থাকে না, এটাও মূলত হবে না। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছেটা কি এখানে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এমবিবিএস 23-24 কোশ্চেন। পরের কোশ্চেন আসো, কোনটি লাইসোজোমের বৈশিষ্ট্য? ফার্স্ট অফ অল আসো লাইসোজোম একটা ইম্পর্টেন্ট টপিক। লাইসোজোম থেকে তোমরা কোশ্চেন আসবে, কোনো না কোনো ভার্সিটিতে তোমাদের এই লাইসোজোম খানা থেকে তোমাদের কোশ্চেন আসবে ইনশাল্লাহ। লাইসোজোম থেকে কোশ্চেন আসবে। চলো লাইসোজোম জিনিসটা যখন পড়তে যাবা প্রথমে আসো এইটা লক্ষ্য করেন কে বা আবিষ্কারককে বলো তো দেখি। আবিষ্কারক। তাহলে মনে রাখবা লাইসোজোম কি করে? কাটাকুটি করে, কুপাকুপি করে। মানে কুপাকুপি মানে বুঝতেছো, কোন একটা কোষকে ভক্ষণ করে ফেলে, মানে কি খেয়ে ফেলে, কুপিয়ে ফেলতেছে, মানে কি মানে বিদীর্ণ করতেছে। এই জিনিসগুলো কি কুপাকুপি রিলেটেড না? তাহলে কি করবো মনে রাখবা, কি দিয়ে কোপায় মানুষ? দা দিয়ে কোপায়। তাহলে দা বটি এগুলো দিয়ে কোপায়, তাহলে মনে রাখবা দা ডুবে। ঠিক আছে, এটা আবিষ্কার করেছেন। একটু আবরণী ঝিল্লিটা মনে রাখবা। আবরণ, আবরণ হচ্ছে তোমার এটার এক স্তরী। ঠিক আছে, এটার এক স্তরী। সবচেয়ে বেশি পাওয়া যায়, সবচেয়ে বেশি থাকে হচ্ছে তোমার কোথায়? ডাব্লিউবিসি তে, শুক্রাণুতে। কারণ যেহেতু শুক্রাণু একটা কি প্রতিরক্ষামূলক একটা সেল, দ্যাটস হচ্ছে কি শুক্রাণুতে বেশি থাকে। এরপর মনে রাখবা কি সবচেয়ে কম পাওয়া যায় হচ্ছে কোথায়? শুক্রাণুতে। সবচেয়ে বেশি হচ্ছে তোমার কি ডাব্লিউবিসি তে, সবচেয়ে কম হচ্ছে কি শুক্রাণুতে। এখন আসো এটার কাজের ক্ষেত্রে আসো, কাজগুলাই মিললে আসেন। এটাকে কি বলা হচ্ছে দেখো, এটা কি করে মূলত? এটাকে বলা হচ্ছে তোমার কি অটোফেগি করে। নিজেকে কি করে? ফেগি মানে কি জানো? ভক্ষণ করা, অটোফেগি বলে। এটা কি করতেছে? অটোলাইসিস করতেছে। লাইসিস মানে কি জানো? লাইসিস, গলিয়ে ফেলা। তারপর এটা কি করতেছে? আত্তীকরণ করতেছে। সরি, অটোফেগি, অটোলাইসিস,
আত্মঘাতী থলিকা, সরি ভুলে গেছি, আত্মঘাতী থলিকা, ঠিক আছে। এটাকে কি বলা হচ্ছে, এটা অনেক হাইড্রোলাইটিক এনজাইম। লাইটিক মানে কি, কোনো কিছু বিদীর্ণ করা, তার মানে কি এমন কিছু এনজাইম এর মধ্যে থাকবে যেগুলো কি করে অন্য একটা কোষকে বিদীর্ণ করে ফেলে। তাহলে এটার মধ্যে কি থাকবে, এটাকে বলা হচ্ছে তোমার কি হাইড্রোলাইটিক এনজাইমের আধার বলা হচ্ছে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে কি হাইড্রোলাইটিক এনজাইমের আধার বলা হচ্ছে, মনে থাকবে। তো আমরা কি বলতে পারি দেখো তো, বিক্ষিপ্তভাবে সাইটোপ্লাজমে থাকে, বাহ্যিক আবরণ দ্বারা আবৃত থাকে না, প্রোটিন সংশ্লেষণ প্রধান কাজ, বিভিন্ন এনজাইম থাকে। তো আমাদের কোনটার সাথে মিলছে, এখানে বিভিন্ন ধরনের এনজাইম থাকতেছে। এটা হচ্ছে এমবিবিএস টেস্ট বিষয়। আশা করি লাইসোজোম থেকে যদি কোশ্চেন আসে তাহলে ইনশাআল্লাহ এগুলোর মধ্য থেকে তোমাদের প্রশ্ন আসবে। তার মানে এটা কি করতেছে, ফ্যাগোসাইটোসিস করে। ওকে, এটা নিজে যে কোষের মধ্যে থাকবে সেই কোষটাকে অনেক সময় কি করে ভক্ষণ করে ফেলে। নেক্সট আসো এমবিবিএস 22-23, দেহকোষের ক্ষেত্রে কোনটি সঠিক? প্রথমত আসো মিওসিস পদ্ধতিতে কোষ বৃদ্ধি করে। নো, দেহকোষ কি করবে, মাইটোসিস পদ্ধতিতে। দেহকোষের ক্ষেত্রে কি আসবে, মাইটোসিস আসবে। মিউটেশনের মাধ্যমে সন্তানের সঞ্চারিত হয় না, সন্তানের দেহের মধ্যে সঞ্চারিত হবে, বুঝছো। হ্যাপ্লয়েড সংখ্যক না, এখানে হবে কি তোমার ডিপ্লয়েড, 2n হবে। দেহের বিভিন্ন কোষে বিভেদিত হইতে পারে, হ্যাঁ দেহের বিভিন্ন কোষে বিভেদিত হইতে পারে, দ্যাটস অ্যানসার 22-23, ঠিক আছে। তাহলে আমরা এগুলো নরমালি বুঝতে পারতেছি, এখানে মূলত মাইটোসিস কোষ বিভাজন হবে, এগুলো মূলত বৃদ্ধি করবে, এগুলো মূলত কি ডিপ্লয়েড থাকবে, নেভার হ্যাপ্লয়েড, এবং এগুলো কি মূলত মিউটেশনের মাধ্যমে সন্তানের সঞ্চারিত হয় না, মানে দেহের মধ্যে সঞ্চারিত হচ্ছে, বুঝছো, মানে পরবর্তী বংশ ধরে না, এটা বংশ ধরে কখনো সঞ্চারিত হবে না, বুঝাইতে পারছি। আচ্ছা, তো এই জিনিসগুলো মূলত এখানে থাকে, জনন কোষ এবং দেহকোষের পার্থক্য। দেন আসো উদ্ভিদ কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করে কোনটি? আচ্ছা দেখো, গ্লাইওক্সিজম। ওকে, গ্লাইওক্সিজমের কাজটা কি তোমরা দেখো, গ্লাইওক্সিজমের কাজটা হচ্ছে তোমার, আমি প্রত্যেকটাকে একটু দেখি, হ্যাঁ। অপশন এ যেটা আছে সেটা হচ্ছে তোমার কি গ্লাইওক্সিজম। এটা কি কাইন্ড অফ একটা পারঅক্সিজম, এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা পারঅক্সিজম। তো এটার কাজ হচ্ছে তোমার সাধারণত বিভিন্ন বীজ, যেমন যদি বলি আমি সয়াবিনের বীজ, ধানের বীজে, এদের মধ্যে যে তোমার থাকবে বীজ, যেমন ধরো আমরা বলতে পারি কি সয়াবিন, এরপর ধান, এদের মধ্যে যে লিপিডটা থাকবে, বীজের যে লিপিডটা থাকবে, এই বীজের লিপিডকে মূলত কিসে পরিণত করে জানো, শর্করাতে পরিণত করবে, শর্করাতে পরিণত করা হচ্ছে কি গ্লাইওক্সিজম, ঠিক আছে। ওকে, তারপর নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়াসের মধ্যবর্তী তরল, সাইটোপ্লাজম কোষের অভ্যন্তরে তরল, এবং কি কোষ গহ্বর। এনিওয়ে, এখন আসো মোটামুটি তোমার দুইটাই কিন্তু করে, দেখো এখানে আরেকটা কনসেপ্ট তোমার হইতে পারে, এখানে এরা দুইটাই মূলত কি করে, পিএইচ রক্ষা করে। কিন্তু সাইটোপ্লাজম যে কাজটা করে, দেখো সাইটোপ্লাজম যে কাজটা করে, এখানে সাইটোপ্লাজম যে কাজটা করবে, দেখো দুইজনে কিন্তু পিএইচ রক্ষা করে। বইয়ে সম্ভবত কোষ গহ্বর দেয়, বাট এক্সাক্ট অ্যান্সার দেখো, সাইটোপ্লাজম কি করে জানো, এটা বাফারের মাধ্যমে মূলত পিএইচটাকে নরমালাইজ করতেছে, এটা বাফার রূপে, ঠিক আছে, এটা বাফার রূপে। আর কোষ গহ্বর যেটা করবে, দেখো কোষ গহ্বর এটা কি করবে, পরোক্ষভাবে, এটা কি করবে তোমার পরোক্ষভাবে হাইড্রোজেন জমা রেখেই করবে, পরোক্ষভাবে H+ আয়ন জমা রাখে। সো এটা কি করতেছে, তোমার পরোক্ষভাবে করতেছে। আবার ডিরেক্টলি যদি বলা হয় সাইটোপ্লাজম, এবং মেইনলি এটা সাইটোপ্লাজমে করে থাকে, ঠিক আছে। তাহলে যদি এটা কোশ্চেন আসে, সাইটোপ্লাজম দাগায় আসবে। অনেক জায়গায় কোষ গহ্বর দেয়, বাট কোষ গহ্বর সাইটোপ্লাজমকে উল্টা সহায়তা করে, বাট সাইটোপ্লাজম মেইনলি এটা এখানেই করতেছে, ঠিক আছে। দেন আসো এমবিবিএস 21-22, পিডিএস 19-20, কোনটি বংশগতির বাহক? এটা একটু অপশনে মনে ঝামেলা আছে, অপশন দেওয়া নাই। তাহলে আমরা কি জানি, বংশগতির বাহককে বলো তো দেখি, ক্রোমোজোমকে বলা হচ্ছে আমাদের বংশগতির বাহক। খুব ইজি না? আচ্ছা, কোথায় আসছে দেখো, এত সহজ কোয়েশ্চেন আমাদের দুইবার দিয়ে দিছে। দেন আসো গমের বৈজ্ঞানিক নাম কি? দেখো ওরাইজা স্যাটিভা, এটা কার বৈজ্ঞানিক নাম? দেখো আমরা একটু করি, হ্যাঁ। ওরাইজা স্যাটিভা কার বৈজ্ঞানিক নাম? ধানের বৈজ্ঞানিক নাম, ঠিক আছে। এখানে বলতে পারো লিন, ভাইয়া লিন দিয়ে কি বোঝাচ্ছি মূলত, এটা খুবই সিম্পল। এই লিন মানে হচ্ছে তোমার কি, মনে রাখবে এখানে নামকরণে যে লিন শব্দটা পাচ্ছ, এই লিন মানে হচ্ছে তোমার কি কেরোলাস লিনিয়াস বোঝাচ্ছে, যে দ্বিপদ নামকরণ যে তোমার কেরোলাস লিনিয়াস বোঝাচ্ছে। আচ্ছা, আমি এটা একটু শুধু লিনিয়াস দিয়ে দেই, এটা যে কেরোলাস লিনিয়াস যে তোমার দ্বিপদ নামকরণটাই করছে, এটাই মূলত এখানে বোঝাচ্ছে। আর ত্রিপদ নামকরণকে স্লাইগাল। এনিওয়ে, ট্রিটিকাম এস্টিভাম, এটা হচ্ছে তোমার কি গম,
এটা হচ্ছে তোমার গমের বৈজ্ঞানিক নাম। ব্যাম্বুসা তোলরা, এটা ব্যাম্বুসা মানে কি? বাঁশ। ব্যাম্বুসা মানে হচ্ছে তোমার কি এখানে বাঁশ আসবে। জিয়া মেইজ, মেইজ মেইজ মানে কি? ভুট্টা। তাহলে ভুট্টার বৈজ্ঞানিক নাম কি? মেইজ। ঠিক আছে, তোমাদের একটা সায়েন্টিফিক নাম্বার মনে রাখার আমি একটা শর্ট ভিডিও বানাই দিব না, সরি সায়েন্টিফিক নাম্বার না, মানে সায়েন্টিফিক নেই মনে রাখার একটা শর্ট ভিডিও দিব ইনশাল্লাহ, খুব ইজিলি মনে রাখতে পারবা। সায়েন্টিফিক নাম্বারগুলো কিন্তু খুব ইজি। ওকে, দেখো এটা গমের বৈজ্ঞানিক নাম, সরি আমরা গমের বৈজ্ঞানিক নাম চাইছি, দুঃখিত, আমাদের কাছে চাইছে হচ্ছে তোমার কি গমের বৈজ্ঞানিক নাম, আমরা দিয়ে দিছি হচ্ছে এখানে। এনিওয়ে, তো এটা হচ্ছে কি গমের বৈজ্ঞানিক নাম। ঠিক আছে, চলো তারপরে মানুষের দেহকোষে অটোজোম কয়টি? মানুষের মনে রাখবা টোটাল ক্রোমোজোম, মানুষের টোটাল ক্রোমোজোম হচ্ছে কয়টি? 46 বা 23 পেয়ার্স, মানে কি 23 জোড়া। তো এখান থেকে মনে রাখবো আমরা অটোজোম, ঠিক আছে, অটোজোম বা দেহ ক্রোমোজোম, অটোজোম হচ্ছে তোমার এখানে 44টা, আর সেক্স ক্রোমোজোম হচ্ছে এখানে কয়টি? 2। তাহলে 2টা সেক্স ক্রোমোজোম বা 1 জোড়া, একটু পেয়ার গুলো মনে রাখবা। ঠিক আছে, কত জোড়া, যদি কখনো প্রশ্নের মধ্যে জোড়া কথাটা থাকে তখন কিন্তু তোমার এইগুলো খেয়াল করতে হবে। অনেকে আবার আবেগের বসে দেহকোষে অটোজোম কয়টি 22টা দাগে চলে আসবা, এটা কিন্তু ভুল। 22টা হবে না, কিন্তু 44টা হবে, 22 জোড়া। ঠিক আছে, এমবিবিএস কত আসছে দেখো, 2বার আসছে এটা, এমবিবিএস 20, 21, 15, 16, অনেকেই ভুল করে এই জিনিসগুলো। ও 20, 21 মানে কি? আমার সেশনে এই জিনিসগুলো আসছে, আমার সেশনে 20, 21 আসছে, তাহলে বুঝতে পারছো? তো এগুলো কিন্তু ইজি আছে, বাট একটু একটু জাস্ট খামখেয়ালির জন্য কিন্তু অনেক কিছু ভুল হয়ে যায়। এটা আমার তোমাদের অ্যাডমিশন টেস্টে না, মানে অনেক কিছু আসবে যেগুলো হচ্ছে কি খামখেয়ালির জন্য তোমাদের ভুল হয়ে যাবে, বা তোমরা একটু কম খেয়াল করে এরকম। এনিওয়ে, তো গলগি কমপ্লেক্স কোনটি সংশ্লেষ করে না? মেডিকেলের 20, 21 কোয়েশ্চেন, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে কি গলগি কমপ্লেক্স বা গলগি বডি। দেখো, আমরা যদি একটু যাই যে গলগি বডি নিয়ে একটু আমরা ইনফরমেশন গুলো জানি। গলগি কমপ্লেক্স যেহেতু সামনে পাইলাম, আমরা পুরাটাই গলগি বডি জেনে নিই। তাহলে দেখো, গলগি বডি এটা সর্বপ্রথম এটাকে নামকরণ করেছেন কে বলো? এটা সর্বপ্রথম নামকরণ করেছেন হচ্ছে কি ক্যামিলি গলগি। এটার নামকরণ কে করেছেন? ক্যামেলু গলগি। ওনার নাম অনুসারে মূলত এটার নাম রাখা হয়েছে গলগি কমপ্লেক্স। অন্য আরো কয়েকটা নাম আছে, এটা জানো? অন্য নাম আছে, এটা খুবই আসে যে নিচের কোনটি গলগি বডি অপর নাম নয়। ঠিক আছে, যেমন ধরো ডিকটায়োজোম, কি মনে রাখবো আমরা? ডিকটায়োজোম। কি মনে রাখবো আমরা? ইডিওজোম। কি মনে রাখবো আমরা? লাইপোকন্ড্রিয়া। ঠিক আছে, এই জিনিসগুলো মনে রাখবো। তাহলে এগুলো হচ্ছে কি, এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু দেখো, অনেক সময় প্রশ্নে আসবে যে তোমার নিচের কোনটি গলগি বডির অপর নাম নয়। তো এই তিনটা থাকবে, ডিকটায়োজোম, ইডিওজোম, লাইপোকন্ড্রিয়া, নিচে আরেকটা নাম থাকবে ক্যামেলু গলগি। অনেকে এটা ক্যামেলু গলগি আনসার ভাবে যে ক্যামেলু গলগি হয়তোবা গলগি বডির একটা নাম, বাট ক্যামেলু গলগি উনি নামকরণ করছেন, ওনার নাম অনুসারে হচ্ছে কি মূলত গলগি বডি আসছে, বাট ক্যামেলু গলগি কিন্তু গলগি বডির কোনো নাম না। ঠিক আছে, তারপর আসো সর্বপ্রথম কোথায় দেখা যায়? সর্বপ্রথম পেঁচাতে। ঠিক আছে, আচ্ছা এখন আসো মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে গলগি বডি কি সংশ্লেষ করে। আচ্ছা দেখো, সরি বিশেষ কিছু নাম আছে, দেখো বিশেষ নামগুলোই তো বললাম না, এখনো সংশ্লেষে পড়ে যাচ্ছে, আগে বিশেষ নাম আসবে, এখান থেকে কোশ্চেন আসবে, বুঝছো? বিশেষ নাম, বিশেষ নামে মনে রাখবা যে গলগি বডিকে বলা হচ্ছে কি কোষের ট্রাফিক পুলিশ, কোষের ট্রাফিক পুলিশ, কোষের তারপর কি বলো? শর্করা তৈরির কারখানা, তারপরে আর কি মনে রাখবো আমরা? এটাকে বলা হচ্ছে কি কোষের পোস্ট অফিস বলা হচ্ছে, কারণ এটা কি করে কোষ ঝিল্লি এবং হচ্ছে তোমার কি নিউক্লিয়াসের মধ্যে একটা কানেকশন তৈরি করে। ওকে, এখন আসো গলগি কমপ্লেক্সের, গলগি কমপ্লেক্সের আমরা কি পড়বো? সংশ্লেষণ। দেখো, পৃথিবীতে যখন যুদ্ধ লাগে তখন অনেক জ্ঞানী গুণীরা কি বলে যে আর নয় যুদ্ধ, আমরা কি থাকবো? যুদ্ধ নয়, বরং কি আমরা ভালোবাসা এবং শান্তিতে থাকবো। তাহলে মনে রাখবো আমরা কি মনে রাখবো? আমরা যুদ্ধ নয়, আমরা কি থাকবো? ভালোবাসা এবং
শান্তি এবং শান্তিতে থাকবো। ঠিক আছে, তাহলে ধরো আমরা যদি এটাকে বাংলায় বা লিখতে যাই বা ইংলিশে লিখতে যাই, সরি, তাহলে কি লিখবো? যুদ্ধ মানে কি? ওয়ার। ভালোবাসা মানে কি? লাভ। এন্ড পিস। ঠিক আছে, শান্তি, পিস। দেখো, তাহলে মনে রাখবা এই ওয়ার্ড থেকে হচ্ছে তোমার কি সেল ওয়াল। তোমরা কি দেখছো না মধ্যপর্দা তৈরি করার সময় যে প্যাকটিক অ্যাসিড গলগি বডি থেকে যায়, এটাই মূলত কি এখান থেকে যাচ্ছে, বুঝছো? লাভ, এল ও, এটা কি করতেছে? লাইসোজোমকে প্যাকেজ করে, নট তৈরি করে, লাইসোজোম প্যাকেজ করে, লাইসোজোমকে প্যাকেজ করে। ঠিক আছে, প্যাকেজ করে। এই জন্য দেখো গলগি বডিকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে কি প্যাকেজিং কেন্দ্র বলা হয়। বিশেষ নামে লিখে রাখবা, প্যাকেজিং কেন্দ্র বলা হচ্ছে। দেন আসো, ভিটামিন তৈরি করে। কি তৈরি করে? ভিটামিন সংশ্লেষ করে। ঠিক আছে, ভিটামিন সংশ্লেষ করে। এরপর দেখো ভিটামিন সংশ্লেষ করে, এরপর হচ্ছে তোমার কি এন। এন থেকে মনে রাখবা কি নন প্রোটিন জাতীয়, নন প্রোটিন সংশ্লেষ করে। অপ্রোটিন জাতীয় মানে কি অপ্রোটিন জাতীয় জিনিসগুলোকে কি সংশ্লেষ করতেছে। পি, পি মানে কি কিছু কিছু তোমার প্রোটিন জাতীয় তোমার কি করে সংশ্লেষ করে, কিছু কিছু প্রোটিন। ই মানে কি এনজাইম, এনজাইম। ই মানে হচ্ছে তোমার কি এনজাইম। ঠিক আছে, ই মানে হচ্ছে তোমার কি এখানে এনজাইম। তারপর দেখে এ মানে হচ্ছে তোমার কি এটিপি, এ মানে হচ্ছে তোমার কি এটিপি। ঠিক আছে, এ মানে হচ্ছে তোমার এটিপি। ওকে, সো মোটামুটি আমাদের হচ্ছে কি এই জিনিসগুলা জানলেই হবে। ওকে, এই হচ্ছে তোমার কি মূলত গলগি বডি সংশ্লেষের যে ভূমিকা। ঠিক আছে, তারপর মনে রাখবো আরেকটা জিনিস, স্পার্ম আছে, স্পার্মও কিন্তু সংশ্লেষ করে, স্পার্ম। এটা একটু নরমালি মনে রাখো। ওকে, সো দেখো সংশ্লেষ করে না কোনটি? স্পার্ম, লাইসোজোম, এনজাইম। তার মানে রাইবোজোমকে সংশ্লেষ করবে না, রাইবোজোমকে গলগি বডি সংশ্লেষ করে না। খুবই সিম্পল। ওকে, তারপর আসো, ছত্রাকের কোষ প্রাচীর প্রধানত উপাদান কি? মনে রাখবা ছত্রাকের কোষ প্রাচীরে কি থাকবে জানো? ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন। উদ্ভিদের কোষ প্রাচীর সেলুলোজ। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর পেপটিডোগ্লাইকান। কি? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি? পেপটিডোগ্লাইকান। ওকে, গ্লাইকোজেন, গ্লাইকোজেন হচ্ছে কি প্রাণীর সঞ্চিত পদার্থ, প্রাণীর সঞ্চিত খাদ্য, নাম কি? গ্লাইকোজেন। ঠিক আছে, তারপর আসো উদ্ভিদের সঞ্চিত খাদ্য হচ্ছে কি? স্টার্চ। উদ্ভিদের সঞ্চিত খাদ্য হচ্ছে তোমার কি? স্টার্চ। ব্যাখ্যা হইল? তাহলে দেখো ছত্রাকের কোষ প্রাচীর প্রধানত কি উপাদান দিয়ে তৈরি? কাইটিন দিয়ে তৈরি। কোথায় আসছে এটা? মেডিকেল 2021-19-20। আমি আশা করি তোমাদের বুঝাইতে পেরেছি। কোথায় ক্রেবস চক্র সংগঠিত হচ্ছে? মেডিকেল 2021-12-13 আসছে। তাহলে ক্রেবস চক্র কোথায় সংগঠিত হচ্ছে তোমরাই বলো তো দেখি। এটা মাইটোকন্ড্রিয়াতে সংগঠিত হচ্ছে, আমরা অলরেডি দেখে আসছি। নেক্সট আসো হচ্ছে কি নিচের কোনটি গাজরের মূলে আছে? দেখো তো গাজরের মূলের মধ্যে মূলত আসলে কি থাকবে? চলো আমরা একটু প্লাস্টিকটাকে আমরা দেখে ফেলি। হ্যাঁ, প্লাস্টিকটাকে আমরা একটু দেখি, চলো একটু দেখো। প্লাস্টিক মূলত কয় প্রকার? 3 প্রকার, তাই না? প্রথমে আসো ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট, তারপর আসো লিউকোপ্লাস্ট, এরপর আসো হচ্ছে তোমরা ক্রোমোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট জিনিসটা কি আসলে দেখো তো। ক্লোরোপ্লাস্ট জিনিসটা হচ্ছে তোমার কি সবুজ বর্ণের প্লাস্টিড, তাই না? এটা কি সবুজ, কেননা এটাতে ক্লোরোফিল থাকবে। দুইটা ক্লোরোফিল, একটা ক্লোরোফিল এ আর একটা হচ্ছে কি তোমার ক্লোরোফিল বি থাকবে। এইটুকু আমরা জানলে হবে। এটা কি করে? তোমার মূলত খাদ্য তৈরি করে, এটা খাদ্য তৈরি করে। ঠিক আছে, লিউকোপ্লাস্ট, সরি লিউকোপ্লাস্টটা সেকেন্ড আনসার। আমরা ক্রোমোপ্লাস্ট একটু দেখে নিই। ক্লোরোপ্লাস্টের পরে আমাদের ক্রোমোপ্লাস্টটা দেখা উচিত ছিল। তো ক্রোমা, ক্রোমা শব্দের অর্থ হচ্ছে তোমার কি জানো?
ক্রোমা শব্দের অর্থ হচ্ছে তোমার রঙিন, ঠিক আছে। তার মানে এরা মূলত কি করবে বলো তো দেখি, এরা মূলত প্রজননে সহায়তা করবে, কিসে? প্রজননে। এরা মূলত কিসে সহায়তা করবে? তোমার প্রজননে সহায়তা করবে, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে দেখো তো এরা কি থাকবে? কালারফুল থাকবে। তাহলে কালারফুলটা কি আছে এখানে? গাজর কি কালারফুল আছে? আচ্ছা, গাজর যেহেতু কালারফুল আছে তার মানে আমরা বলতে পারি এটাকে ক্রোমোপ্লাস্ট বলতে পারি, ঠিক আছে। এখন আসো লিউকোপ্লাস্টের ক্ষেত্রে। লিউকো শব্দের অর্থ হচ্ছে তোমার কি? বর্ণহীন। লিউকো শব্দের অর্থ হচ্ছে কি? বর্ণহীন। তো লিউকোপ্লাস্ট কি করে? খাদ্য সঞ্চয় করে, খাদ্য সঞ্চয় করে। যেমন আমাদের যদি এখানে বলা হয় যে তোমার এখানে শর্করা জাতীয় খাদ্য সঞ্চয় করবে কে? শর্করা। আমরা মনে রাখবো যে অ্যামাইলো শব্দটা দিয়ে কি মনে রাখবো? যে শর্করা, অ্যামাইলো প্লাস্ট। বায়োলজিতে যেখানে আমরা অ্যামাইলো শব্দটা পাবো সেখানে মনে রাখবো কি? শর্করা। তার মানে অ্যামাইলো প্লাস্ট কি করতেছে? শর্করা সঞ্চয় করতেছে। তারপরে প্রোটিন। প্রোটিন হচ্ছে তোমার কি? অ্যালিউরোপ্লাস্ট। তারপরে 3 নাম্বার লিপিড, ইলায়োপ্লাস্ট, ঠিক আছে। ইলায়োপ্লাস্ট, ওকে। এখন লিউকোপ্লাস্ট বলতে কি বোঝায়? যখন যেসব জায়গায় আসলে আলো পৌঁছায় না, যেমন মূলের দিক থেকে, তো এগুলো তো মূলত কি আলো পৌঁছানোর বিদায় হচ্ছে তোমার কি? এগুলা লিউকোপ্লাস্ট থাকে বা বর্ণহীন থাকে। তবে এগুলো যখন আলোর সংস্পর্শে চলে আসবে তখন আবার এগুলো ক্লোরোপ্লাস্টে পরিণত হবে। বুঝাইতে পারছি আমি? তাহলে গাজরের মূলত কি? গাজরটা একটা কালারফুল জিনিস, তার মানে এখানে ক্রোমোপ্লাস্ট থাকবে, ঠিক আছে। এরপর আসো কোষের কোন অঙ্গাণু অটোফেগিতে জড়িত থাকে? ভাই বলো তো, আমরা এটা পড়ে আসছি যে লাইসোজোম, ওকে। আচ্ছা, আমরা রাইবোজোমটা পড়ছি, গলগি বডি পড়ছি, বাট এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা একটু পড়ি না। আমরা একটু দেখি তো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তার মানে কি? এটা বোঝাচ্ছে কি? এন্ডোপ্লাজমিক। এন্ডো মানে কি? ভেতরে। প্লাজমিক মানে কি? এন্ডো মানে ভিতরে, প্লাজমিক মানে হচ্ছে তোমার কি? তরল। মানে কি? সাইটোপ্লাজমে বিদ্যমান, সাইটোপ্লাজমে বিদ্যমান তোমার রেটিকুলাম মানে কি? তন্তু, ঠিক আছে। তন্তুগুলোকে বলা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ওকে। আচ্ছা, তো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই প্রকার। এটা হচ্ছে কি মূলত? দুই প্রকার থাকবে। একটা হচ্ছে তোমার মসৃণ, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে মূলত কি? গলগি বডির উৎপন্ন হয়। এখান থেকে কি হবে? গলগি বডি তৈরি হয়। আচ্ছা, তারপর 2 নাম্বার হচ্ছে অমসৃণ। অমসৃণ যেটা আছে, এইটা অমসৃণ কেন জানো? এটার মধ্যে, এইটার গায়ে, এইটার উপর কি থাকে? রাইবোজোম থাকে। এইটার উপর রাইবোজোম আটকে থাকে, রাইবোজোম থাকে। এই জন্য এটা কি করে? প্রোটিন সংশ্লেষণ করে। বুঝাইতে পারছি? তাইলে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করতেছে? প্রোটিন সংশ্লেষণ করতেছে। এটা একটু এক্সট্রা করে জেনে নিও। তারপর আসো, সরি এটা ডেন্টালে ছিল 20-21। এখন আসো আবার এমবিবিএস 19-20। নিচের কোনটি উদ্ভিদ কোষে থাকে না? প্লাস্টিড থাকবে, সঞ্চিত শ্বেতসার অবশ্যই থাকবে, কোষ প্রাচীর অবশ্যই থাকবে। কোষ প্রাচীর শুধু উদ্ভিদ কোষে থাকে, এটা মনে রাখো। কোষ প্রাচীর কি? শুধু উদ্ভিদ কোষে থাকে। আর সেন্ট্রোজোম শুধু প্রাণী কোষের। তাহলে সেন্ট্রোজোম কোথায় থাকতেছে? হ্যাঁ, শুধু প্রাণী কোষে থাকবে। সেন্ট্রোজোম কোথাকার বৈশিষ্ট্য? শুধুমাত্র হচ্ছে তোমার কি? এখানে প্রাণী কোষের বৈশিষ্ট্য, ওকে। এটা প্রাণী কোষের অনন্য বৈশিষ্ট্য। তারপর আসো, আর নিচের কোন জীবে আদি কোষ থাকে? আদি কোষ কোথায় থাকে? তোমাদের একটু বলি। আদি কোষ থাকে হচ্ছে তোমার কি? সাধারণত সরি সো আদিকোষ কই থাকে মূলত? দেখো, আদিকোষ থাকবে হচ্ছে তোমার ব্যাকটেরিয়াতে থাকবে, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, ইস্ট, এগুলোতে মূলত কি? আদিকোষ থাকে। তাহলে দেখো তো, ব্রাইফাইটসে থাকবে? থাকবে না। ছত্রাকে থাকবে? থাকবে না। শৈবালে থাকবে? থাকবে না।
তো আমাদের থাকবে কোথায় এখানে, আচ্ছা মেডিকেল 19-20 আসছে, আমাদের মিলে থাকবে হচ্ছে তোমার প্রায় ব্যাকটেরিয়াতে। ঠিক আছে, সহজ কোয়েশ্চেন। তারপর আসো, আচ্ছা আদিকোষ যেহেতু আমরা পড়তেছিলাম, তো দেখো আমরা একটু আদিকোষ নিয়ে একটু জানার চেষ্টা করি। আমরা একটু আদিকোষ নিয়ে জানার চেষ্টা করি, যেহেতু চলে আসছে জিনিসটা, তাই না? আমরা একটু জানলে মনে বেটার হয়, তাই না? আদিকোষ, আদিকোষ মানে কি জানো? আদি শব্দের অর্থ কি? প্রো। আদি শব্দের অর্থ হচ্ছে কি? প্রো, কোষ, প্রোক্যারিওটা। ঠিক আছে, প্রোক্যারিওটা মনে রাখবা। আদি যেখানে থাকবে সেখানে প্রো থাকবে, প্রকৃত যেখানে থাকবে সেখানে কি থাকবে? ইউ থাকবে। ঠিক আছে, আচ্ছা তো আদিকোষে কি থাকতেছে? শুধুমাত্র রাইবোজোম থাকে। রাইবোজোমটা কি আছে? 70 আছে। ঠিক আছে, আরেকটা জিনিস থাকে, সেটা কি? অপেরন থাকে, আর কিচ্ছু থাকে না। অপেরন থাকে, আর কিচ্ছু কিন্তু থাকে না। একটু মনে রাখো, হ্যাঁ একটু মনে রাখো। কোন প্রক্রিয়ায় আরএনএ হতে, ও সরি, আদিকোষের ডিএনএ আছে, আদিকোষের ডিএনএ, ডিএনএ কিন্তু বৃত্তাকার, এবং এই বৃত্তাকার ডিএনএ কে কি বলা হচ্ছে জানো? এই বৃত্তাকার ডিএনএ কে বলা হচ্ছে তোমার প্লাজমিড। এই বৃত্তাকার ডিএনএ হচ্ছে তোমার কি? প্লাজমিড। ওকে, এই বৃত্তাকার ডিএনএ কে বলা হচ্ছে তোমার কি? প্লাজমিড বলা হচ্ছে। আচ্ছা, আরএনএ হতে ডিএনএ তৈরি প্রক্রিয়াটাকে কি বলা হচ্ছে? দেখো আমরা একটু প্রক্রিয়াগুলো একটু আমরা দেখি। প্রথমে আসো, যেটা হবে ডিএনএ থেকে ডিএনএ হবে, তারপর ডিএনএ থেকে কি হবে? আরএনএ হবে, এরপরে আরএনএ থেকে কি হবে? প্রোটিন হবে। ঠিক আছে, এই জিনিসগুলো হয়। সো মনে রাখবা যে যখন ডিএনএ থেকে আরএনএ হবে, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে তোমার, ডিএনএ থেকে ডিএনএ, এটার নাম হচ্ছে কি? দেখো ডিএনএ থেকে ডিএনএ তৈরি করতেছো মানে কি? তুমি রেপ্লিকা তৈরি করতেছো, কপি তৈরি করতেছো। এটাকে বলা হচ্ছে কি? অনুলিপন বলতেছে, বা তোমার প্রতিলিপন বলতেছে, বা রেপ্লিকেশন বলতেছে। এটাকে কি বলতেছে? রেপ্লিকেশন, কারণ তুমি রেপ্লিকা তৈরি করতেছো, হুবহু কপি। এটাকে কি বলা? এটা অর্ধ রক্ষণশীল পদ্ধতি। এইটা পদ্ধতির নাম কি? অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। একই জিনিস। এবং এই পদ্ধতিতে কে দিয়েছেন? ওয়াটসন ও ক্রিক। ঠিক আছে, ওয়াটসন ও ক্রিক। ওকে, তারপর আসো ডিএনএ থেকে আরএনএ তৈরি করবে, এটাকে বলা হচ্ছে কি? ট্রান্সক্রিপশন। এখানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি? কোন আরএনএ তৈরি করবে? আরএনএ তো অনেকগুলো আছে, এখানে মনে রাখবা আরএনএ তৈরি করবে হচ্ছে কি? এমআরএনএ তৈরি করবে। ডিএনএ থেকে কোন আরএনএ তৈরি করবে? এমআরএনএ তৈরি করবে। ওকে, তারপর আসো আরএনএ থেকে প্রোটিন তৈরি করবে, এটার নাম হচ্ছে তোমার ট্রান্সলেশন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, বুঝছো? আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, আমি একটু দেখাচ্ছি। এটা বুঝলাম না, এরকম করে কেন? হ্যাঁ, এনিওয়ে দেখো, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যখন আরএনএ থেকে, একটু এটাকে আলাদা করে ফেলি। দেখো যখন তোমার আরএনএ হতে ডিএনএ হবে, উল্টা আসবে। এটা মূলত কি ঘটে জানো? এটা মূলত হচ্ছে তোমার কি? শুধু আরএনএ হবে না, এটা মনে রাখবা। এটা এক্সাক্ট জিনিসটা হচ্ছে কি? এমআরএনএ থেকে, এমআরএনএ থেকে হচ্ছে তোমার কি? সিডিএনএ। সিডিএনএ মানে হচ্ছে তোমার কি? কমপ্লিমেন্টারি ডিএনএ। এটা তৈরি হয়, এটার নাম হচ্ছে তোমার কি? রিভার্স ট্রান্সক্রিপশন। এটার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স ট্রান্সক্রিপশন, কারণ এখানে কি হচ্ছে? ট্রান্সক্রিপশনের উল্টা জিনিসটা হচ্ছে। রিভার্স ট্রান্সক্রিপশন জিনিসটা কোথায় দেখা যায়? এটা হচ্ছে, এই রিভার্স ট্রান্সক্রিপশন জিনিসটা কোথায় দেখা যায় বলতে পারো? এটা মূলত এইচআইভি তে দেখা যায়। এইচআইভি তে রিভার্স ট্রান্সক্রিপশন দেখা যায়। সিডিএনএ পূর্ণরূপ মানে কি? কমপ্লিমেন্টারি ডিএনএ। এটা একটু লিখে দিই সাইডে সাইডে, জায়গায় তো নাই বোর্ডের মধ্যে। সিডিএনএ, সিডিএনএ মানে হচ্ছে তোমার কমপ্লিমেন্টারি ডিএনএ। ওকে, তাহলে কোন প্রক্রিয়ায় আরএনএ তে ডিএনএ তৈরি হচ্ছে? রিভার্স ট্রান্সক্রিপশন। বুঝাইতে পারছি? এক্সাম্পলটা মনে রাখো, এইচআইভি তে রিভার্স ট্রান্সক্রিপশন হচ্ছে। ওকে, তো এইটুকু পড়লে ইনশাল্লাহ হবে এখান থেকে। পরবর্তীতে চলো দেখি, একটা মিনিট সময় নিচ্ছে, আসলে রেকর্ড চলতেছে ঠিক মতো।
ভয় পাই মাঝে মাঝে রেকর্ড যদি অফ হয়ে যায়। নিচের কোনটি উদ্ভিদ কোষে অনুপস্থিত? আচ্ছা, সেলুলোজ অবশ্যই থাকবে, উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের প্রধান উপাদান। কাইটিন, আচ্ছা ফসফোলিপিড, ক্লোরোফিল। ফসফোলিপিডও থাকবে, ক্লোরোফিলও থাকবে। কাইটিন কোথায় থাকে? ছত্রাকে, ছত্রাকে থাকে। আসছে কোথায় এটা? এমবিবিএস 11-12, বিডিএস 19-20। তারপর আসেন দেখি নিচের কোনটি প্লাস্টিড বিহীন? দেখো প্লাস্টিড বিহীন কি? যারা উদ্ভিদ থাকবে না তারা মূলত, দেখো সাইকাস উদ্ভিদ, মস উদ্ভিদ, স্পাইরোগাইরা উদ্ভিদ, তাহলে কোনটা নয়? এগারিকাস। এগারিকাস কি বিহীন? প্লাস্টিড বিহীন। এটা আসছে তোমার ডেন্টালের 19-20-এ, এটা ডেন্টালে 19-20-এ আসছে, ঠিক আছে? সহজ জিনিস এগুলো। এরপর দেখো নিচের কোন অঙ্গাণুতে কোষের শক্তি উৎপাদনকারী? দেখো কোষের শক্তি উৎপাদন করবে কোনটি? দেখো কোষের শক্তি উৎপাদন করবে অবশ্যই কে? মাইটোকন্ড্রিয়া। কারণ মাইটোকন্ড্রিয়া জিনিসটাকে মনে রাখবা, এটা কি? এইটাতে মূলত কি থাকতেছে? এটিপি সিনথেস থাকে। মাইটোকন্ড্রিয়াতে কি হচ্ছে? এটিপি সিনথেস হচ্ছে, যেটা মূলত কি পাওয়ার তৈরি করে। মেইন পাওয়ারটা কে তৈরি করে? এটা কি করে? পাওয়ারটা মেইনলি মূলত কে? তোমার এটিপি সিনথেসিসের মাধ্যমে হচ্ছে কিন্তু। আচ্ছা মাইটোকন্ড্রিয়াতে কি মনে রাখবা? 100 এনজাইম থাকবে, এনজাইম প্লাস কোএনজাইম, দেখে মনে রাখো 100 এনজাইম প্লাস কোএনজাইম। মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করেছেন? আবিষ্কার করেছেন কে? কলিকার। আর নামকরণ করেছেন কে? ব্যান্ডা। আচ্ছা নামকরণ করেছেন কে? ব্যান্ডা। সব থেকে বেশি মাইটোকন্ড্রিয়া বেশি থাকে কোথায়? যকৃৎ কোষে 1000+, ঠিক আছে? যকৃৎ কোষে 1000+ মাইটোকন্ড্রিয়া থাকবে, তাহলে সব থেকে বেশি থাকবে যকৃৎ কোষে, ঠিক আছে? এই জিনিসগুলো একটু মনে রাখো। এনাফ, আর কিছু করতে হবে না। আর গঠনটা একটু দেখো। মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয় কোনটিকে? দেখো ব্লুপ্রিন্ট মানে কি? তুমি কপি করতেছো একটা জিনিসকে, জিনোমকে বলা হচ্ছে মাস্টার ব্লুপ্রিন্ট বলা হচ্ছে কাকে? জিনোমকে বলা হচ্ছে। জিনোম মানে কি? একটি দেহে জিনের সমষ্টি, একটি দেহের জিনের সমষ্টিকে বলা হচ্ছে কি? জিনোম বলা হচ্ছে। এখন আসো ডিএনএ কে কি বলা হচ্ছে? তাহলে মনে রাখবা ডিএনএ কে বলা হচ্ছে কি? মাস্টার মলিকিউল, ঠিক আছে? মানে আণুবীক্ষণিক একক। তাহলে মাস্টার ব্লুপ্রিন্ট, দেখো মাস্টার ব্লুপ্রিন্ট বলা হচ্ছে তোমার কাকে? জিনোমকে। আর মাস্টার মলিকিউল বলা হচ্ছে কাকে? ডিএনএ কে। একটা জিনিস তুমি পড়ায় দিই এখানে, বুঝছো? কোডন গুলো একটু পড়ায়। কোডন তোমরা কোডন পড়ছো না? কত প্রকার? 61 প্রকারের কোডন পাওয়া যায়। তাহলে মনে রাখবা এখান থেকে স্টার্ট কোডন কারা কারা, এটা একটু মনে রাখো। স্টার্ট কোডন হচ্ছে কি? AUG। ইংরেজি প্রথম অক্ষর কি? এ, তার মানে এ দিয়ে স্টার্ট হচ্ছে। এটাকে বলা হচ্ছে কি? ম্যাথিওনিন বলা হয়। তারপর স্টপ বা টার্মিনেশন কোডন, স্টপ কোডনও বলা হয় অথবা টার্মিনেশন কোডন বলা হয়। কাকে জানো? UAA, UAG, UGA, এদেরকে বলা হচ্ছে কি? স্টপ কোডন বা টার্মিনেশন কোডন। দ্যাটস ইট, আর কিছু না, ঠিক আছে? প্রোটিনকে বলা হচ্ছে জীবনের ভাষা। এই জিনিসগুলো একটু পড়বা। নিচের কোন অঙ্গাণুটি ট্রান্সলেশন প্রক্রিয়ার সাথে জড়িত? অবশ্যই রাইবোজোম কি ট্রান্সলেশন প্রক্রিয়ার সাথে অবশ্যই জড়িত, এটা আমরা পড়ে আসছি অলরেডি। এটা আসছে মেডিকেল 18-19-এ, ডেন্টাল 18-19। দেখো কোষ প্রাচীর প্রধানত কোনটি দিয়ে গঠিত? সেলুলোজ দিয়ে গঠিত। দেখো আমরা কোষ প্রাচীরের একটু সূক্ষ্ম গঠনটা একটু পড়ি। দেখো তাহলে মনে রাখবা কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে তোমার কি? সেলুলোজ। তারপর 1 থেকে 3000 সেলুলোজ মিলে কি গঠন করবে জানো? একটা সেলুলোজ চেইন গঠন করবে, একটা সেলুলোজ চেইন গঠন করে। দেন কি করবে? দেখো 100টি সেলুলোজ চেইন মিলে গঠন করবে কি? 100টি সেলুলোজ চেইন মিলে গঠন করবে একটা ক্রিস্টালাইন মাইসেলি। তারপরে 20টি মাইসেলি মিলে গঠন করবে হচ্ছে তোমার সাধারণত মাইক্রোফাইব্রিল। কি গঠন করবে? মাইক্রোফাইব্রিল। তারপর দেখো 250টি মাইক্রোফাইব্রিল মিলে গঠন করবে হচ্ছে তোমার কি? ম্যাক্রোফাইব্রিল, ঠিক আছে? এই যে হয়ে গেল তোমার পরে কোষ প্রাচীর। এখন আসো আসলে দুইটা জিনিস একটু পড়া লাগবে। তাহলে মনে রাখবা কোষ প্রাচীরের
প্রধান উপাদান দেখো, একটু এখানে নোট করে দিচ্ছি। কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ, ঠিক আছে। তারপর মনে রাখবো হচ্ছে ক্ষুদ্রতম একক, কোষ প্রাচীরের তোমার ক্ষুদ্রতম গাঠনিক একক মাইসেল। এরপর আসো তোমার গৌণ একক বলা হচ্ছে কোনটাকে, মেডিকেলে এটাও দেখবা। গৌণ একক বলা হচ্ছে তোমার কি মাইক্রোফাইব্রিলকে। সরি, গৌণ না, এটাকে মুখ্য একক বলা হয়। এটাকে বলা হচ্ছে মুখ্য একক, মাইক্রোফাইব্রিল। বুঝাইতে পেরেছি? ভেরি 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 ইম্পর্টেন্ট এই অংশটা, ঠিক আছে। এখান থেকে ভালো কোশ্চেন আসে, ওকে। সো এটা ডেন্টাল আসছে 18-19। তারপর আসো আমরা একটু কোষ প্রাচীরের ডিটেইলসে জানি। এখানে আমি একটু আগে থেকে লিখে রাখছি, দেখো। প্রথমে আসো, একটা কোষ প্রাচীর এখানে দেওয়া আছে। তো কোষ প্রাচীরে 3টা পার্ট থাকবে মেইনলি। মধ্য পর্দা, মিডল লেয়ার, যেটা হচ্ছে কি সার্বজনীন থাকবে, বুঝছো, পুরা কোষ জুড়েই থাকবে মিডল লেয়ারটা। তাইলে দেখো মিডল লেয়ারটা হচ্ছে মূলত কি দিয়ে গঠন হচ্ছে, মানে মিডল লেয়ারের বা মধ্য পর্দার সূচনাটা হচ্ছে কোত্থেকে? টেলোফেজ দশা থেকে। কোষ বিভাজনের মাইটোসিসের টেলোফেজ দশা থেকে মধ্য পর্দার সূচনা হচ্ছে। এবং এইটা কি দিয়ে গঠিত হচ্ছে? ফ্র্যাগমোপ্লাস্ট। কোত্থেকে আসবে? সাইটোপ্লাজম থেকে আসা। সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট এবং গোলগি বডি থেকে আসা প্যাকটিক অ্যাসিড। তবে প্যাকটিক অ্যাসিডটা কি থাকে? এটা একটু বেশি থাকে, এটা বেশি থাকে। এটা কিসের মতো? এটা অনেকটা কি জেলির মতো, জেলির মতো, ঠিক আছে। তো এই দুইটা মিলে কি মধ্যপর্দা গঠন হয়। তো মধ্যপর্দাকে অনেক সময় তোমার কি পিট মেমব্রেন বলা হচ্ছে। কি বলা হচ্ছে? পিট মেমব্রেন বলা হচ্ছে। শেষ। সেকেন্ড আসো প্রাথমিক প্রাচীর। 1 থেকে 3 মাইক্রোমিটার পুরুত্ব থাকবে। যে ইয়েলো অংশটা যেটা আছে এটা প্রাথমিক প্রাচীর। 1 থেকে 3 মাইক্রোমিটার পর্যন্ত পুরুত্ব থাকবে। গঠন করবে কি দিয়ে? সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন দিয়ে গঠন হবে। 3টা জিনিস। সেকেন্ডারি প্রাচীর, তো এটা হচ্ছে তোমার কি 5 থেকে 10 মাইক্রোমিটার পুরুত্ব থাকবে এবং সেলুলোজ ও লিগনিন দিয়ে গঠন হবে। তাহলে মনে রাখবা প্রাথমিক প্রাচীরে সেলুলোজ 40%, তারপর হেমিসেলুলোজ সম্ভবত 20%, তারপর হচ্ছে তোমার কি গ্লাইকোপ্রোটিন কত পার্সেন্ট জানো? 10%। তারপর এখানে আছে কি প্যাকটিক অ্যাসিড, প্যাকটিন বা প্যাকটিক অ্যাসিড হচ্ছে কি 30%। একটু পার্সেন্টেজ গুলো মনে রাখো। সেলুলোজের পার্সেন্টেজ সময় আসে কত পার্সেন্ট? 40% থাকে। দ্যাটস অ্যালাউড, ঠিক আছে। আর এখানে দেখো, এই যে এখানে যে একটা কূপ এলাকা আছে না, এটাকে বলা হচ্ছে কি পিট পেয়ার বা কূপ এলাকা বলা হচ্ছে। এমবিবিএস 17-18 16-17, এটা আমরা কোয়েশ্চেন নাম্বার 26-এ আসছি। 16-17-তে আসো, উদ্ভিদ কোষে সাইটোপ্লাজম সর্ববৃহৎ অঙ্গাণুর নাম কি? উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের সর্ববৃহৎ অঙ্গাণুটির নাম কি হবে? দেখো, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম। আচ্ছা, নরমালি এটা নিউক্লিয়াস হয়, বাট নিউক্লিয়াস যদি বাদ দাও তাহলে হচ্ছে এখানে কি হবে জানো? ক্লোরোপ্লাস্ট হবে। ক্লোরোপ্লাস্টের পরে বা প্লাস্টিডের পরে তারপর হচ্ছে কি, এরপর এটাকে আমরা ধরতে পারি মাইটোকন্ড্রিয়া, মানে ক্লোরোপ্লাস্টের পরে মাইটোকন্ড্রিয়াকে আমরা ধরতে পারি, ঠিক আছে। নিউক্লিয়াস বিহীন কোষ কোনটি? দেখো, নিউক্লিয়াস বিহীন কোষ কারা কারা? সরি, আরবিসি, প্লাটিলেট, তারপর হচ্ছে তোমার কি সঙ্গী শিবকোষ, তারপর হচ্ছে তোমার অনেক সময় পেশিকোষও সরি এটা না, পেশিকোষও তো মাঝে মাঝে থাকে, অনেক জায়গায় থাকে। আচ্ছা, এই 3টা পড়ি আমরা, শিবকোষ, প্লাটিলেট, আরবিসি। তাহলে আরবিসি তে নিউক্লিয়াস নেই, কোথায় না? আরবিসি তে নিউক্লিয়াস নেই। সো এটা খুবই সিম্পল কোয়েশ্চেন, এটা আসলে জটিল কিছু না। এমবিবিএস 16-17 আসছে। তারপর আসি চলো, প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে কি বলা হচ্ছে? আমরা অলরেডি এটা দেখে আসছি যে প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে অ্যালিউরোপ্লাস্ট বলা হয়, অথবা এটাকে বলা হচ্ছে তোমার কি প্রোটিওপ্লাস্ট বলা হয়। অ্যালিউরোপ্লাস্ট বলা হয়, প্রোটিওপ্লাস্ট বলা হয়। ইলায়োপ্লাস্ট হচ্ছে কি লিপিড সঞ্চয় করবে, ক্লোরোপ্লাস্ট হচ্ছে তোমার তোমার ধরো অ্যামাইলোপ্লাস্ট হচ্ছে তোমার কি মূলত শর্করা সঞ্চয় করবে। তারপর আসো, নিউটন কি মনে রাখবা? জিন, প্রথমে জিন কথাটা মনে রাখো। জিন রিকম্বিনেশনের একক, রিকম্বিনেশনের একক হচ্ছে তোমার কি রেকন।
জিন কার্যের একক, জিন কার্যের একক নাম হচ্ছে কি সিস্ট্রন। জিনের মিউটেশনের একক, জিন মিউটেশনের একক নিউটন, ঠিক আছে। জিনের রেপ্লিকেশনের একক মানে ডিএনএ রেপ্লিকেশন, যেটা রেপ্লিকেশনের একক রেপ্লিকন। বুঝাইতে পেরেছি? এককগুলো অবশ্যই মনে রাখবে। তাহলে মিউটন হচ্ছে কি সিম্পল জিন মিউটেশন একক। কোথায় আসছে এটা? এমবিবিএস 16-17 আসছে। সহজ না? তো এই জায়গাটা একটু পড়ে নিবা তাহলেই হবে। তাহলে জিনের এই পার্টটা একটু পড়ে নিও, ঠিক আছে সবাই? ওকে, চলো দেখি আমরা পড়ে যাই। ওকে, তোমরা কিন্তু করবা, ক্লাসগুলো রিভিউ দিও কেমন লাগে, হ্যাঁ। আবার তোমরা আসলে কি কি চাচ্ছ, আরো যদি তোমাদের কিছু চাওয়ার থাকে মেডিকেলের জন্য তাহলে অবশ্যই তোমরা বলবা, হ্যাঁ। ভাইয়ারা কিন্তু তোমাদের জন্য সর্বোচ্চ চেষ্টাটা করবে ইনশাল্লাহ। সো মেডিকেলে পুরো সিলেবাসটা যেহেতু আমরা ফ্রিতে পড়ায় দিব ইনশাল্লাহ। সো তোমরা একটু জাস্ট জানাবা তোমাদের আসলে আর কি কি লাগবে। আমরা তো প্রতিনিয়ত রেকর্ড ক্লাস দিব, আর এখানে মানে এই ভিডিওর কমেন্টে বললো, বা ইউটিউব থেকে দেখলে তোমার ইউটিউবের কমেন্ট, অথবা ফেসবুক থেকে দেখলে ফেসবুকের কমেন্টে তুমি হচ্ছে কি এখানে একটা লিঙ্ক দেওয়া আছে গ্রুপে, এই গ্রুপটাতে জয়েন থেকে ওইখানে আমরা লাইভ ক্লাস নেবো ইনশাল্লাহ, ঠিক আছে। একটু জানাবা যে ক্লাসগুলো কেমন হয়। আর আমাদের অসমিয়ামের অফিসিয়াল গ্রুপে একটা লিঙ্ক দেওয়া আছে, সবাই যারা ক্লাসটা করছো সবাই একটু রিকোয়েস্ট হচ্ছে কি তোমাদের এই ক্লাসটা সম্পর্কে রিভিউ দিয়ে দিও, প্রত্যেকটা ক্লাসে একটু রিভিউ দিও, তাহলে নতুন স্টুডেন্টরা হচ্ছে কি ওরা বুঝতে পারবে যে ক্লাসগুলো আসলে কেমন হচ্ছে। সবাই একটা রিভিউ দিয়ে দিবা, ঠিক আছে। ওকে, চলো ভাইয়ারা পরে। নিচের কোন অঙ্গের কোষে মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি বেশি? আমরা দেখছো একটু আগে আমরা এটা পড়ে আসছি না? তো আমি এমন ভাবে তোমাদেরকে কোশ্চেনগুলো আসলে মূলত এক্সপ্লেন করি যে একবার পড়লে হচ্ছে কি তোমার নরমালি বাকিগুলো আসলে কভার হয়ে যায়। তাহলে আমি পড়ে আসছি কি যকৃত কোষে সব থেকে বেশি থাকবে, কারণ দেখো যকৃত মূলত কি একটা বডির মধ্যে ম্যাক্সিমাম কাজ বা ম্যাক্সিমাম যে তোমার কেমিক্যাল রিয়াকশন গুলো অর্গানিক জৈব যৌগ, সরি কি জানি বলো, তোমার ল্যাবরেটরি বলা হচ্ছে, হিউম্যান ল্যাবরেটরি বলা হচ্ছে যকৃতকে, ঠিক আছে। তো মানে কি ম্যাক্সিমাম কাজ কিন্তু যকৃতে করে, ইম্পর্টেন্ট কাজ করে। সিমিলারলি মাইটোকন্ড্রিয়া সেম ধরনের কাজই করে। মানে তুমি যেটা কোষের মাইটোকন্ড্রিয়ার সাথে তুমি হচ্ছে কি একটা বডি যকৃতকে কম্পেয়ার করতে পারো অনেকটা, বুঝাইতে পারছি? নর্মাল সেলে যেমন তোমার মাইটোকন্ড্রিয়া থেকে 300টার মতো, যকৃত সেখানে 100+ থাকবে। আর নিচের কোনটি ক্রোমোজোম সংখ্যা সঠিক নয়? এটা আসছে তোমার ডেন্টালে 16-17। তো আমরা একটু ক্রোমোজোম সংখ্যাগুলো এই স্লাইডটার মধ্যে একটু পড়ে ফেলি, দেখো একটু মনোযোগ দিলে তোমরা বুঝতে পারবা। কোনো কঠিন লাগবে না এই জিনিসটা, কোনো কঠিন না। প্রথমে আসো, ক্রোমোজোম সংখ্যা সবসময় কি জোড়া থাকবে, নেভার এভার কখনো বেজোড় ক্রোমোজোম হয় না, কারণ এগুলো জোড়া হিসেবে থাকে। আচ্ছা একটু খেয়াল করো, মানে জোড় সংখ্যা থাকবে আগে, জোড় সংখ্যা। ভাত, ভাত যখন খাই আমরা সাথে কি নেই, টমেটো সালাদ নেই, তাহলে ভাত এবং কি তোমার কি টমেটো 24 সেম থাকবে, ঠিক আছে। আচ্ছা, তো ভাতের অল্টারনেটিভ মাঝে মাঝে আমরা কি খাই, রুটি খাই না? এই ধরো আমি কি করব, সকালে অনেকে ভাত খাবে, আমি এখন একটু পরে তোমাদের ক্লাসটা যখন আমি রেকর্ড করতেছি এখন বাজে হচ্ছে ভোরবেলা কয়টা বাজে, 6:51 বাজে, একদম ভোর থেকে শুরু করছিলাম 6:51 বাজে। সো এখন আমি গিয়ে পরোটা খাবো, এটা কি দিয়ে বানাচ্ছে, গম, ঠিক আছে। তাহলে মনে রাখবা ভাতের অল্টারনেটিভ হচ্ছে কি গম, তার মানে কি দুইটা এক্সচেঞ্জ হবে, 4 এই জায়গায় 2 এই জায়গায়, শেষ। মানুষ আসো, মানুষেরটা কত জানি আমরা, 46 জানি। আরেকটা জিনিস মনে রাখবা, মানুষের ল্যাবরেটরিতে বা কোনো একটা গবেষণার কাজে অনেক সময় তো মানুষের বডিটাকে ইউজ করা হয় না, সেই জায়গায় গিনিপিগকে ইউজ করা হয়। তাহলে মনে রাখবো কি আমরা, মানুষের অল্টারনেটিভ মানে কি গিনিপিগ 64, 4664 অল্টারনেটিভ গেল। এখন আসো এখান থেকে মনে রাখো মানুষের সমান সমান কে, এখানে দেখো এখানে যতগুলো জিনিস দেখবা সবগুলোর মধ্যে একটা নামই পাবা যেটা সাধারণত মানুষের নাম পাওয়া যায়, রেশমি, রেশমা, ঠিক আছে। এগুলো কি মানুষের নাম, তাহলে কি মানুষের মতো কি রেশম পোকা বা রেশমি, রেশম পোকা, এটা কত 46। তাহলে বুঝছো, মানে মানুষের নাম দিয়ে একটা জিনিসই পাচ্ছ রেশম পোকা, দ্যাটস ওয়াই কি মানুষের যেমন 46 এটারও 46। আচ্ছা এখন আসো মানুষের চেয়ে একটু মানে বডি বেশি, গরিলা, গরিলা দেখতে কিন্তু অনেকটা মানুষের মধ্যে, বাট এদের মোটা সুটা অনেক বেশি কি বডি বেশি, তার মানে কি মানুষের চেয়ে জাস্ট 1 জোড়া বেশি হবে, দ্যাটস মিন্স 48 হবে। মনে রাখবা যদি কারো থেকে একটু বেশি হয় তাহলে একটা বেশি হবে না, 2টা বেশি হবে, মানে কি 1 জোড়া বেশি হবে, ঠিক আছে। তাহলে কি মানুষের থেকে একটু বেশি হচ্ছে কি গরিলা, একটু বড় সড়ো 48টা। গরিলার সাথে কি আছে, গোল আলুর মিল আছে, গরিলার গ গোল আলুর গ, তাহলে গোল আলু তো কি 48টা, শেষ। এখন আসো মানুষের থেকে ছোট কি আছে, খরগোশ, খরগোশে আশা করে তোমার 44টা থাকবে, ঠিক আছে। খরগোশে থাকবে কি 44টা, শেষ। ভুট্টাতে আসো, ভুট্টা, তো ভুট্টা মনে রাখবা, ভুট্টা থেকে হচ্ছে তোমার কি, ভুট্টা এমনি মনে রাখতে পারো ভুট্টার ব, বিশ্বের ব। আবার মনে রাখতে পারো জুলফিকার আলী ভুট্টো, আমাদের বাঙালির উপর বা বাংলাদেশের মানুষজনের উপর 1971 সালে কিন্তু এই যে বাংলাদেশের মানুষের উপর যে এত অত্যাচারের নেপথ্যে কিন্তু জুলফিকার আলী ভুট্টোরাই ছিল। তো ভুট্টোটা পাইলে কি করতাম, বিষ খাওয়াই দিতাম, তাহলে বিষ থেকে কি এই বিষ মনে রাখবো।
পেঁয়াজ, পেঁয়াজ কি করো, পেঁয়াজ ছোলায়। এই যে ধরো রান্না করলে মেয়েরা কি করে, পেঁয়াজ ছোলাও বা পেঁয়াজ ছিল, এরকম বলো না, পেঁয়াজ ছোলানো। তাহলে ছোলানো থেকে হচ্ছে কি, পেঁয়াজ ছোলানো থেকে কি, ছোলা, ছোলা থেকে ছোলা। গরু, গরু থেকে কি বলি আমরা, গরুর মধ্যে একটা প্রজাতি, একটা কি সার আছে, গরুর মধ্যে একটা শ্রেণী কি সার, তাহলে সার থেকে ষাট। গরু, গরু ছোট ভাই কি ছাগল, তাহলে মনে রাখবো গরু ছাগল সেম জিনিস 60টা। মূলা, পেঁপে, এগুলো দেখতেছে মূলা দিয়ে সালাদ হয়, দেখবা মাঝে মাঝে সিঙ্গারার দোকানে পেঁয়াজের দাম বেড়ে গেলে তখন কি করে হয়, মূলার সালাদ দিবে, নাহলে পেঁপে দিবে, নাহলে একটু বাঁধাকপি দেয়, তাহলে এগুলো কিন্তু সেম 18। ওকে। গৃহমাছি, গৃহমাছি কোথায় থাকে বলো তো দেখি, বাড়িতে থাকে, বাড়ি থেকে 12। তারপর এইটার অর্ধেক হচ্ছে তোমার কি, কিউলেক্স, 12-র অর্ধেক হচ্ছে কি, কিউলেক্স, 6টা শেষ। আশা করি তোমরা এই জিনিসগুলো দিয়ে তুমি ইজিলি মনে রাখতে পারবা, ঠিক আছে। এটা একটু দেখে নিও ভালো করে। আর নিচের কোনটির ক্রোমোজোম সংখ্যা সঠিক নয়, ধান। আচ্ছা দেখো, ধানে আছে 22টা, মানুষে 46, গিনিপিগে 64, গৃহমাছি 22। আচ্ছা দেখো এখানে সুন্দর করে দেখো, ধানে কয়টা, 24টা। ভাত মানে কি ধান, ঠিক আছে, ধানে কয়টা, 24টা হবে, এটা সঠিক না, এখানে কয়টা হবে, 24। উলোট্রিক শৈবালের ক্লোরোপ্লাস্ট কি আকৃতির, এটা আসছে এমবিবিএস 15-16। দেখো এটাও কত সহজ আমরা মনে রাখতে পারি, একটা স্লাইড নিলাম এক্সট্রা, এখানে লেখা আছে ক্লামাইডোমোনাস। দেখো আমরা ক্লামাইডোমোনাস দিয়ে আমরা মনে রাখতে পারি, দেখো ক্লামাইডোমোনাস, সিএইচ, সিএইচ থেকে আমরা কি মনে রাখতে পারি বলো তো কি, সিএইচ থেকে আমরা মনে রাখতে পারি কি, চামচ, চামচ, চামচ থেকে কি আসতেছে, পেয়ালা, চামচ পেয়ালা, এগুলো কি পাত্র না, পেয়ালা, ঠিক আছে, বাসন। তার মানে কি, সিএস থেকে চামচ, চামচ থেকে পেয়ালা। স্পাইরোগাইরা, এসপি সর্পিলাকার, এসপি স্পাইরোগাইরা, এসপি সর্পিলাকার, এসপি সর্পিলাকার, নামের মধ্যে মিল আছে, এসপি দন্তস্বপ মিল আছে কিন্তু। তোমার এরপর হচ্ছে কি, জাইগনেমা বা জিগনেমা বলতে পারো। তার মানে দেখো তারা কি করে, তারা জিগজিগ করে, তারা কি করে, জিগজিগ করে, জিগজিগ করে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারতেছি কি, এখানে তারা বা তারকা আকৃতির এটা। ওলোথ্রিক্স, আচ্ছা ওলোথ্রিক্স এর ইউ থেকে মনে রাখবো কি আমরা, ইউ থেকে মনে রাখবো কি আমরা, আঙ্কেল, আঙ্কেল থেকে আন্টি, আন্টি থেকে আংটি, ঠিক আছে, আংটি, আংটি বলতে পারি, অথবা ফিতা বলতে পারি, অথবা আমরা বলতে পারি কি, গার্ডল বলতে পারি। তাহলে কি বলতে পারি আমরা, ওলোথ্রিক্স, ইউতে আঙ্কেল, আঙ্কেল থেকে আন্টি, আন্টি থেকে আংটি, আংটির পর ফিতা, ফিতার পর গার্ডল, ঠিক আছে। ফাইটোফোরা বা পিতোফোরা বলতে পারো। ফোরা, এখানে কি আছে, ফোরা, ফোরা মানে বুঝো, শরীর অনেক সময় ফোরা হয় না, তাহলে ফোরা দেখতে কি হয়, মানে কিন্তু গোলাকার সার্কেল হয় কিন্তু, তাহলে ফোরা হচ্ছে তোমার কি, মনে রাখবা গোলাকার, ফোরা হচ্ছে তোমার কি, অলওয়েজ মনে রাখবা কি, গোলাকৃতি, ঠিক আছে। ওইডোগনিয়াম, তাহলে দেখো ডগ, এখানে একটা কথা আছে কি, ডিওজি, ডগ, এখানে কি আছে, ডগ আছে, ঠিক আছে, এখানে কি আছে, ডগ আছে, ডগ। তো কুত্তারা কি করি আমরা, সরি কুত্তা মানে কি, কুকুর, তো কুকুরকে আমরা কি করি, জালের মধ্যে বেঁধে রাখি, তাই না, জালিকা আঁকা। ওকে, তাহলে আমরা আবারও বলি, ক্লামাইডোমোনাস হচ্ছে কি, পেয়ালাকৃতির। এরপর হচ্ছে তোমার কি, ক্লামাইডোমোনাস সিএস থেকে কি, চামচ, চামচ, চামচের পর বাসন, পেয়ারা, সরি পেয়ালা। স্পাইরোগারা, এসপি, এসপি থেকে সর্পিলাকার, জাইগনেমা মানে জিগনেমা আর কি, তারা জিগজিগ করে, তার মানে কি তারকাকার। ইলেকট্রিক্স, ইলেকট্রিক্সের ইউ থেকে হচ্ছে তোমার কি, আঙ্কেল, আঙ্কেল থেকে আন্টি, আন্টি থেকে আংটি, আংটির পর ফিতা, ফিতার পর গার্ডল, তারপরে সব। ফিতোফোরা, ফোরা থেকে কি মানে শরীরে ফোরা হয়, ব্যথা হয়, ফোরা মানে কি গোলাকৃতির। ওইডোগনিয়াম, ডগ, ডগ মানে কি কুকুর, কুকুরকে পাগল হয়ে গেলে কি করে আমরা জালের মধ্যে বেঁধে রাখি। তাইলে দেখো আমাদের এমবিবিএস 12, 15, 16-তে আসছে ওলোথ্রিক শৈবালের ক্লোরোপ্লাস্ট কি আকৃতির, গার্ডল আকৃতি, তাই না, সহজ না, পানির মতো সহজ, এগুলো কঠিন বলো কেন, হ্যাঁ বায়োলজি মেয়ে সহজ, বায়োলজি হচ্ছে সব থেকে মজার সাবজেক্ট, মনে রাখো। একদিন মিস করবা, যেদিন বায়োলজি পড়তে পারবা না সেদিন মিস করবা, সব থেকে মজার সাবজেক্ট বায়োলজি, শেখার মতো সাবজেক্ট অনেক কিছু। কোন কি গলগি বডির বিশেষ নাম, দেখছো আমি একটা জিনিস, আমি কসম যে আমি এই জিনিসটা যে কোয়েশ্চেন আমার যে স্লাইডে আছে, সত্যি কথা আমি জানতামই না, বাট আমি কিন্তু অনেক শুরুতে, একদম শুরুর দিকে যখন গলগি বডি পড়াচ্ছিলাম তখন বলছিলাম যে এই কোয়েশ্চেনটা আসে, শুধু যে এখানে মেডিকেল আসছে তা কিন্তু না, আরো অনেক জায়গায় কিন্তু আসছে, অনেক ভার্সিটিতে এটা আসছে, মেডিকেলে 13-14 আসছে এটা, মানে এটা আমি এতভাবে খেয়াল করি না যে কোয়েশ্চেনটা আমার এখানে আছে। দেখো ডিকটাইজম আছে, এখানে ম্যাক্সিমাম কি ভুলটা করবে, দেখো তারা বলবে গলগি বডি, গলগি শব্দটা যেহেতু এখানে আছে তার মানে ক্যামিলো গলগি তো কনফার্ম, এটা 1 নম্বরে আমার শিওর, মানে তাদের ধারণা থাকবে যে ক্যামিলো গলগিটা হচ্ছে কি আমার এটা 1 নম্বরে সঠিক, এটা আমি 1 নম্বর ধরলাম। এখন আমি এই তিনটার মধ্যে ধরি, ডিকটাইজম, ইডিওজম, দুইজনের মধ্যে কি আছে, সোম আছে, ইডিওজোম আছে বা সোম বলতে পারে, মানে দুইজনের মধ্যে সোম আছে, তাহলে মনে ওরা দুজন সঠিক আছে। লাইপোকন্ড্রিয়া যদি একা পড়ে গেছে তারা বাদ দিয়ে দিই। সো অনেকের কনসেপ্ট এরকম থাকবে।
সো ওই কনসেপ্টটা মেইনলি কাদের থাকবে, যারা হচ্ছে কি এই জিনিসটা পড়ে নাই। বাট ক্যামিলো গোলগি হচ্ছে কি অ্যান্সার। উনি কি করছেন, নামকরণ করেছেন, উনি নামকরণ করেছেন, বাট ওনার নামে উনি ক্যামিলো গোলগি না, নামকরণ করেছেন কি গলগি বডি, গলগি কমপ্লেক্স, গলগি অ্যাপারেটাস, এই জিনিসগুলো, ঠিক আছে। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 34 কোয়েশ্চেন, স্বপ্রজননক্ষম অঙ্গাণু সেন্ট্রিওল কোথায় পাওয়া যায়? আচ্ছা, কোথায় পাওয়া যায় মনে রাখবা, সেন্ট্রিওলের ক্ষেত্রে মনে রাখবা, সেন্ট্রিওল প্রথমে মনে রাখবা যে কোথায় পাওয়া যায় না। ইপ্যাড মনে রাখবা, ইপ্যাডে পাওয়া যায় না, তুমি জাস্ট মনে রাখবা কোথায় পাওয়া যায় না, ইপ্যাডে পাওয়া যায় না। তাহলে দেখো ইতে হচ্ছে তোমার কি ইস্ট, আর পিতে হচ্ছে তোমার কি প্রোক্যারিওটা, অথবা আমরা বলতে পারি এটাকে আদিকোষ। এ থেকে আমরা বলতে পারি হচ্ছে তোমার কি অ্যাঞ্জিওস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, বা আমরা বলতে পারি কি আবৃতবীজী। তারপর ডি থেকে আমরা বলতে পারি কি ডায়াটম। তাহলে দেখো কোথায় পাওয়া যায়, ডায়াটমে আমরা কি বলবো যে পাওয়া যায় না, ইস্টে পাওয়া যায় না, এনজিওস্পার্মে পাওয়া যায় না। তাহলে দেখো এনজিওস্পার্মে পাওয়া যায় না, ডায়াটমে পাওয়া যায় না, ইস্টে পাওয়া যায় না। তাহলে পাওয়া যাচ্ছে কোথায়, টেরিডোফাইটে পাওয়া যাচ্ছে। বুঝাইতে পারছি? এটা এমবিবিএস 13-14-তে। ওকে, প্রোক্যারিওটা উদ্ভিদের বৈশিষ্ট্য 9 কোনটি, মানে আদিকোষী। প্রোক্যারিওটা মানে কি আদিকোষী। রাইবোজোম ছাড়া অন্য কোনো ক্ষুদ্রাঙ্গ নেই, এটা সঠিক, ঠিক আছে। রাইবোজোম ছাড়া অন্য কোনো ক্ষুদ্রাঙ্গ নাই। সুনির্দিষ্ট নিউক্লিয়াস আছে, কখনো বুঝতে পারছো সুনির্দিষ্ট নিউক্লিয়াস আছে। সুগঠিত প্লাস্টিড নেই, হ্যাঁ মানলাম। অ্যামাইটোসিস প্রক্রিয়া কোষ বিভাজন, এটা আমরা মানলাম, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি, সুগঠিত নিউক্লিয়াস আছে, এটা ভুল। সুগঠিত কোনো নিউক্লিয়াস এর মধ্যে নাই, এর মধ্যে কোনো নিউক্লিয়াস নাই। অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি হচ্ছে, এটা ঠিক আছে। ইস্ট, ব্যাকটেরিয়া, এদের হচ্ছে কি অ্যামাইটোসিস প্রক্রিয়া বংশবৃদ্ধি হচ্ছে। ওকে, অ্যাডেনিন থাইমিনের সাথে যুক্ত হয় কিসের সাহায্যে, দেখো এটি অ্যাডেনিন থাইমিন, তারপর গুয়ানিন সাইটোসিন, তার মানে কি সুগারের সাহায্যে। আচ্ছা দেখো হাইড্রোজেন বন্ডের সাহায্যে, কিসের বন্ড, এখানে মূলত কি আছে, হাইড্রোজেন বন্ড আছে, হাইড্রোজেন বন্ড। তাহলে দেখো তো দেখি অ্যাডেনিন এবং থাইমিনের মধ্যে কয়টি হাইড্রোজেন বন্ড থাকবে, 2টি হাইড্রোজেন বন্ড থাকবে। আমরা এগুলা মানে আমরা যদি দেখি এখানে আমরা যেগুলো কোয়েশ্চেন সলভ করতেছি, ধরো আমাদের অ্যারাউন্ড হচ্ছে কয়টা 37 কোয়েশ্চেন্স টোটাল আমাদের এখানে, মানে 15 বছরে। তো তার মধ্যে আমরা মনে হয় 25টার মতো কোয়েশ্চেন হচ্ছে কি নতুন, বাকি 10-12টা কোয়েশ্চেন হচ্ছে কি আমরা এগুলা, এই কোয়েশ্চেন গুলো যদি আমরা একদম প্রপার এক্সপ্লেনেশনটা করতে পারি, তাহলে হচ্ছে কি আমরা বাকি কোয়েশ্চেন গুলো অ্যান্সার করতে পারি। তাহলে তুমি চিন্তা করো, তুমি জাস্ট কোয়েশ্চেন ব্যাংকটা যদি প্রপারলি এক্সপ্লেইন করে পড়ো, নট লাইক দ্যাট তুমি জাস্ট পড়লা যে হ্যাঁ নিম্নের কোন কোষ সঙ্গে ডিএনএ থাকে, তুমি জাস্ট পড়লা যে মাইটোকন্ড্রিয়াতে বললাম কি যে ডিএনএ থাকে, তুমি জাস্ট পড়লা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়াতে ডিএনএ থাকে। মাইটোকন্ড্রিয়াতে ডিএনএ মানে কি, মাইটোকন্ড্রিয়া ডিএনএ কে কি বলা হচ্ছে, প্লাজমিড বলা হচ্ছে। তুমি জাস্ট এটা পড়লা ভাই, প্লাজমিড বলা হচ্ছে। তাহলে আর কোথায় থাকতেছে, মাইটোকন্ড্রিয়াতে থাকতেছে, এবং কোথায় থাকতেছে, ক্লোরোপ্লাস্টেও থাকে। তাহলে প্লাজমিড আর কোথায় থাকে, ক্লোরোপ্লাস্টেও থাকে। ক্লোরোপ্লাস্টেও থাকে। সো তুমি যদি নরমাল কোশ্চেন ব্যাংক সলভ করতে যাও, তখন তুমি কি করবে, নরমালি অ্যাজ ইউজুয়াল করতে গেলে নিম্নের কোণাঙ্কে কোষাঙ্গে ডিএনএ থাকে, তুমি পড়বা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া। আর একটু যদি বেটার পড়তে চাও, তাহলে একটু বেটার যারা, তারা কি করে 4টা অপশন পড়ে, গলগি বডি, নিউক্লিওলাস, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, 4টা পরে একটা অ্যান্সার দেয়। যারা একদম মানে সতর্কভাবে পড়ে বা একদম সিরিয়াসলি পড়ে, তাদের যে কাজটা হয়, তারা প্রত্যেকটা অপশনের এক্সপ্লেনেশন দেখবে। আমরা যদিও আমি এখানে দেখাচ্ছি না, কেন হচ্ছে কি গলগি বডি এক্সপ্লেনেশনটা পড়ে আসছি। নিউক্লিওলাস আমরা জানি যে তোমার নিউক্লিয়াসের অভ্যন্তরে যে তোমার কেন্দ্রিকাটা থাকবে সেটা কি নিউক্লিওলাস। মাইটোকন্ড্রিয়া আমরা এক্সপ্লেনেশন পড়ে আসছি, রাইবোজোমের এক্সপ্লেনেশন পড়ে আসছি। মাইটোকন্ড্রিয়া যখন আমরা এক্সপ্লেনেশন পড়ছিলাম, তখন আমি খুব ভালো করেই বলছিলাম যে এটাতে প্লাজমিড থাকবে। তো আমি কিন্তু ওইটা বলি না যে ক্লোরোপ্লাস্টে প্লাজমিড থাকবে, এটা কিন্তু আমি কখনো বলি নাই। তার মানে এখান থেকে আমি আবার বলতেছি যে প্লাজমিড আবার কিন্তু ক্লোরোপ্লাস্টেও থাকে। এখন যদি কোনো কোয়েশ্চেন আসে যে নিচের কোনটিতে প্লাজমিড আছে, তখন আমরা বলতে পারি যে ক্লোরোপ্লাস্টেও থাকবে। বুঝাইতে পারছি? ওকে, সো এটাই ছিল আমাদের 15 বছরের কোয়েশ্চেন সলভ। সো আমাদের সিরিজ মেডিকেল সুপার শর্ট সিজন 1 এর এপিসোড 1 এই পর্যন্ত আমাদের ছিল। সবাই মনোযোগ দিয়ে আশা করি ক্লাসটা করেছো, করে থাকলে
অবশ্যই রিভিউটা জানাবা। অনেকেই আমাদের অস্মিয়ামের সাথে যুক্ত নতুন শিক্ষার্থী 24 ব্যাচ যারা আছো তারা তো অনেক দিন যাবতে আমাদের ক্লাস করে আসতেছো, আমাদেরকে অনেক দিন যাবতে চিনো। ওরা তো আমাদের ক্লাসের যথেষ্ট বেনিফিট তোমরা নাও বা যথেষ্ট ক্লাসগুলো করো, আলহামদুলিল্লাহ আমরা খুব কৃতজ্ঞ তোমাদের ক্লাসগুলো দিলে তোমরা করো। 25 ব্যাচের অনেকে হয়তো বা নতুন, সো তোমরা অবশ্যই ক্লাসের রিভিউটা জানাবা। মেডিকেল একটা ফ্রি প্রোগ্রাম আছে, কমেন্টে লিঙ্কটা দেওয়া আছে, ওইটাতে জয়েন হবা এবং অসমিয়ামে যে অফিসিয়াল গ্রুপটা আছে ওইটাতে হচ্ছে কি ক্লাসের রিভিউটা সবাই দিও, ঠিক আছে? মানে নিজের ইচ্ছা থেকে দিও। আমরা তো রেগুলার ক্লাসগুলো দিয়ে যাবো, এরপর আমি রেকর্ড করবো যে কোষ বিভাজন, প্রত্যেকদিন ক্লাসগুলো ইনশাল্লাহ দিয়ে যাবো, ঠিক আছে? একটা পুরো প্লেলিস্ট তৈরি হবে এবং ইনশাল্লাহ মেডিকেলে এত সুন্দর করে গুছানো প্লেলিস্ট তোমরা মানে কোয়েশ্চেন ব্যাংকের জন্য পাবা না, এমন ভাবে আমরা প্রত্যেকটা সাবজেক্টে তৈরি করবো, ঠিক আছে? যাবার আগে একটা কথাই বলে যাই, তোমরা যারা অনেক চেষ্টা করতেছো, ফার্স্ট টাইমার বলো সেকেন্ড টাইমার বলো, সবাই কিন্তু চেষ্টা করবা যে একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই বা একটা মেডিকেলে ভালো জায়গায় চান্স পাই। তো কারা আসলে চান্স পাবা? আল্লাহ তাআলা সরাসরি কোরআনের সূরা আন-নাজমে তোমার হচ্ছে কি আয়াত নাম্বার 39 বলে দিয়েছেন যে আর এই যে মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। আল্লাহ তাআলা কিন্তু এটা বলে নাই যে মানুষ তাই পায় যা সে চায়। তুমি চাইলে মানে তুমি পাইলা না, কিন্তু তুমি তখনই পাবা যখন তুমি সেটার জন্য চেষ্টা করবা। তুমি যদি সারাদিন বসা বসা চাও যে আল্লাহ আমি মেডিকেলে চান্স পেতে চাই, আল্লাহ আমি মেডিকেলে চান্স পেতে চাই, আমাকে মেডিকেলে চান্স দিন, নেভার হবে না জিনিসটা। তোমাকে চেষ্টা করতে হবে। এখন ধরো তুমি, তোমার নাম হচ্ছে রহিম, তোমার আরেক বন্ধু আছে করিম, করিম যদি তোমার থেকে বেশি চেষ্টা করে তাহলে কিন্তু করিম পাবে বেশি। আল্লাহ তাআলা কাউকে কিন্তু এখানে মানে করবে না যে তোমার ধরো যে বঞ্চিত করবে না, সবাইকে আল্লাহ সম্মানিত করবেন, সবাইকে তার প্রাপ্যটা বুঝিয়ে দিবেন। সো চেষ্টা করতে হবে, ঠিক আছে? চাইলেই হবে না, চেষ্টা করতে হবে। সর্বপ্রথম রিকোয়েস্ট, প্রত্যেক দিন হচ্ছে কি অন্তত মানে নিজের মানে প্রেশার দিয়ে না, নিজের মন থেকে হচ্ছে কি ডেইলি অন্তত 8 ঘন্টা মিনিমাম তোমাদের স্টাডি টাইম, ডেইলি 8 ঘন্টা। ক্লাসটা সবকিছু বাদ দিয়ে, কোচিং ক্লাস টাস হ্যান সব বাদ, এর বাইরে তোমার নিজের জন্য 8 ঘন্টা। 8 ঘন্টা চাইলে তুমি মোবাইল টোবাইল দূরে রাখো, মোবাইল দূরে রাখো। অনেকেই চাও যে 10 12 15 ঘন্টা পড়বা, আমি ওইটাও বলতেছি না। তুমি জাস্ট যদি রেগুলার 8 ঘন্টা পড়ো ভাইয়া, পড়াশোনা অন্য সবকিছু ক্লাস টাসে বাদ দিয়ে জাস্ট নিজের পড়াটা 8 ঘন্টা পড়ো, কেউ আটকাইতে পারবে না। আর অবশ্যই কোয়েশ্চেন ব্যাংকটা ভালো করে পড়বা, প্রত্যেকটা চ্যাপ্টারে নোট করবা। তুমি যেখানেই কোচিং করতেছো, আমরা তো আর ওইভাবে পেইড ব্যাচ আনি নাই মেডিকেলের জন্য, আমরা তো জাহাঙ্গীরনগর জন্য আসবে, তারপর ধরো আমরা এগ্রি জিএসটা আমরা মেনলি তোমাদের মাঝের সময়টা নিয়ে আমরা মূলত কাজ করি, আমরা মেডিকেল বা ঢাবি নিয়ে কাজ করি না সচরাচর। ইনশাল্লাহ আমরা এবার ফ্রি প্লেলিস্ট দিচ্ছি আর কি। তো যেটা বলতেছিলাম, সো তোমরা হচ্ছে কি মানে নোটস গুলো একটু করে রাখো এখন থেকে, যাতে করে পরবর্তীতে তোমাদের কোনো প্রেশার না পড়ে। যাদের অনেক, সবাই তো মেডিকেলে চান্স পাবা না, 4-5 হাজারের মতো সিট আছে, বাকিরা তো ভার্সিটি চিন্তা করতে হবে, মেডিকেলে 1 লাখের মতো স্টুডেন্টস পরীক্ষা দিবা। সো অবশ্যই এখন থেকে নোটস গুলা করে রাখো, যাতে করে পরবর্তীতে ভার্সিটির জন্য অন্তত হেল্পটা পাও, ঠিক আছে? তো সবাই মনোযোগ দিয়ে পড়বা ইনশাল্লাহ, স্লাইডটাও দেওয়া থাকবে এখানে কমেন্টে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।